আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম রাতের ডায়েরি ইউটিউব চ্যানেলে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আজকের রহস্যময় ঘটনার দিকে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের সাহস আর সমর্থন আমাদের এগিয়ে নিয়ে যাবে আরো বহু দূর ইনশাআল্লাহ। তাই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। এখন সরাসরি চলে যাচ্ছি আজকের ঘটনার দিকে। আমি আজ যে ঘটনাটি শেয়ার করছি সেটি আমার গ্রামের আলমগীর চাচার কাছ থেকে সংগ্রহ করেছি। ঘটনাটি আলমগীর চাচা তার দাদার কাছ থেকে শুনেছিল। ঘটনাটি ঘটেছিল 1955 সালের দিকে। ঘটনাটি যার সাথে ঘটেছিল তার নাম আসাদ চৌধুরী। এই আসাদ সাহেব ছিলেন তৎকালীন কুষ্টিয়া জেলার একজন নামকরা গ্রাম্য বিচারক। সেই সময় কুষ্টিয়া ছিল বাংলাদেশের মধ্যে বা তৎকালীন পূর্ব পাকিস্তানের মধ্যে অন্যতম বড় জেলা। এই আসাদ সাহেব ছিলেন অত্যন্ত ন্যায়পরায়ণ, বিচক্ষণ, জ্ঞানী ব্যক্তি। উনি গ্রামের কোনো বিচারে উপস্থিত হলে সে বিচারটি ভালোভাবে বুঝে তারপর রায় দিতেন। এবং শোনা যায় উনি ওনার জীবনে যত বিচারে রায় দিয়েছেন প্রতিটা রায় ইনসাফের সাথে দিয়েছেন। শোনা যায় তৎকালীন পশ্চিম পাকিস্তানের ইসলামাবাদের একটি নামকরা মাদ্রাসা থেকে একজন কোরআনের হাফেজ হন এবং তার সততা জ্ঞান বুদ্ধি দেখে সেই মাদ্রাসার একজন শিক্ষক তাকে এক পীরের কাছে রেখে আসেন এবং 3 বছর ওই পীরের কাছ থেকে উনি অনেক দিনই শিক্ষা লাভ করেন। আর উনি যে বিচারগুলো করতেন ওনার বিচার মানে নাই এমন ঘটনা নাকি কখনো ঘটেছে বলে কেউ বলতে পারে নাই। ওনার বিচারে যে দোষী সে যত প্রভাবশালী হোক না কেন তাকে দোষী সাব্যস্ত করতেন এবং নির্দোষকে নির্দোষ প্রমাণিত করতেন। বিচারের পাশাপাশি তিনি তার এলাকায় একটি মসজিদের খাদেম ছিলেন। উনি এর বিনিময়ে কোনো টাকা পয়সা নিতেন না। শোনা যায় আসাদ সাহেব তার বাবার একমাত্র পুত্র সন্তান ছিলেন। তার অনেক সম্পত্তি ছিল। তিনি বিচার করতে গিয়ে যখন দেখেছেন একজন অন্যায় করেছেন কিন্তু ওই সময় অন্যায় করা ছাড়া কোনো উপায় ছিল না, তিনি অন্যায় শাস্তি দিয়েছেন, কিন্তু শাস্তি দেওয়ার পর নিজের সম্পদ তাকে দিয়ে দিয়েছেন। এভাবে নাকি তার পিতার রেখে যাওয়া সম্পদ উনি মানুষের কল্যাণে বা প্রয়োজনে বিলিয়ে দিয়েছেন। আসাদ সাহেব আরেকটি কাজ করতেন, সেটা হলো আশেপাশের কোনো গ্রামের কোনো জেনে ধরা রোগীকে উনি তাড়াতে পারতেন। এই কাজে ওনার সফলতার হার ছিল অনেক বেশি। কথিত আছে এমন ঘটনা ঘটেছে যে অনেক জেনে ধরা রোগীর বাড়িতে যখনই আসাদ সাহেব পা রেখেছে জিন সেই রোগীকে ছেড়ে দিয়ে চলে গেছে এবং আর কখনোই সেই রোগীকে সেই জিন আর ধরে নাই। ওনার বয়স যখন 60 বছরের মতো তখন ওনার জীবনে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা। এত কিছু বলার কারণ আপনারা ঘটনাটি শুনলেই বুঝতে পারবেন। সময়টা 1955 এর আশেপাশে। কুষ্টিয়া থেকে পোড়াদহ এলাকায় আসেন একটি বিচার করতে। আসাদ সাহেব যখন বিচার করছে ওনার চোখ যায় পাশের একটি কদম গাছের দিকে। আসাদ সাহেব দেখতে পান দুটি বড় আকৃতির পাখি ওই গাছের একটি ডালে বসে আছে এবং এক দৃষ্টিতে পাখি দুটি তার দিকে তাকিয়ে আছে এবং উপস্থিত সকলের কথা খুব মনোযোগ সহকারে পাখি দুটি শুনছে। উনি বিচারের মধ্যেই মাঝে মধ্যে ওই পাখিটার দিকে নজর রাখছিলেন। বিচার শেষে উনি দেখেন পাখি দুটি আর নেই। পাখি দুটি সাধারণ পাখিদের চেয়ে কিছুটা বড়, দেখতেও সুন্দর। উনি কিছুটা বিস্মিত হলেও বিষয়টা তেমন একটা পাত্তা দেন নাই। উনি ওনার মতো বিচার কাজ শেষ করে বাড়িতে ফেরেন। এরপর উনি যখনই বিচার করতে যান ওই একই রকম দুটি পাখিকে দেখতে পান। দূর থেকে এই পাখিগুলো মনে হচ্ছে তার বিচার করাটা বিশ্লেষণ করছেন। উনি এবার বিষয়টা একটু অন্যভাবে ভাবতে থাকেন। উনি নিশ্চিত হন যে এরা সাধারণ কোনো পাখি না, এরা অন্য কিছু। কিন্তু এরা আসলে কেন আমাকে ফলো করছে, তারা কেন আমার প্রতিটা বিচারে এইভাবে দূর থেকে খেয়াল রাখছে, এই বিষয়টা তারা যতক্ষণ পর্যন্ত নিজে এসে না জানাবে ততক্ষণ পর্যন্ত আমি বুঝতে দেব না যে তারা সাধারণ কোনো পাখি না। এটা আমি বুঝতে পারছি। এভাবে বেশ কিছুদিন চলে যায়। একদিন আসাদ সাহেব নিজ গ্রাম থেকে 8 থেকে 10 কিলো দূরে একটি গ্রামে বিচার করতে যান। বিকাল থেকে বিচার শুরু হয়। বিচার শেষ হতে হতে তুমুল বৃষ্টি শুরু হয় এবং বৃষ্টি থামতে থামতে রাত প্রায় 9টা বেজে যায়। আর তখনকার রাস্তাঘাট এত উন্নত ছিল না। ওনাকে যেতে হবে 10 কিলো। রাস্তার মধ্যে অর্ধেক মাটির রাস্তা এবং অর্ধেক ইটের রাস্তা দিয়ে। উনি একটা নীতি মেনে চলতেন, নিজ এলাকার বাইরে কোনো জায়গায় বিচার করতে গেলে যত রাত হোক কখনো সে এলাকায় থাকবেন না। এটা তার দাদার দেয়া উপদেশ ছিল। আর আসাদ চৌধুরীর কোনো শত্রু আছে বলে সে মনে করত না। তাই সে তার কাছে থাকা ব্যাটারির লাইট নিয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। রাস্তাঘাট সবই তার পরিচিত। গ্রামের মানুষ অনেকেই তাকে থেকে যাওয়ার জন্য অনুরোধ করেছিল। কেউ কেউ তাকে এগিয়ে দেওয়ার কথাও বলেছিল। আসাদ সাহেব সবাইকে না করেন, বলেন ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না, আর আপনাদের এত রাতে কষ্ট না দেই। এর আগেও অনেক গ্রামেও বিচার শেষ করে রাতে বাড়ি গিয়েছি। আল্লাহর রহমতে বড় কোনো ধরনের বিপদ আপদ হয়নি।
তো আসাদ সাহেব একা একা বেরিয়ে পড়েন। আসাদ সাহেব হাঁটতে হাঁটতে যখন একটু নির্জন রাস্তার মধ্যে আসলেন, উনি পিছনে একটা শব্দ শুনলেন। মনে হলো কোনো কিছু ওনার পিছনে পিছনে আসছে। তখন আসাদ সাহেব পিছনে তাকিয়ে দেখেন দুটি সাদা বিড়াল ওনার পিছনে পিছনে আসছে। দুটি বিড়ালই ধবধবে সাদা এবং দেখতে একই রকম। উনি দাঁড়ানোর সাথে সাথে বিড়াল দুটি দাঁড়িয়ে পড়ে। বিড়াল দুটি ওনার থেকে 50 ফুট দূরত্বে দাঁড়িয়ে। আসাদ সাহেব আবার পথ চলতে শুরু করলে বিড়াল দুটিও ওনার পিছু পিছু চলতে থাকে। উনি আবার যখন দাঁড়িয়ে যান, বিড়ালগুলোও ঠিক আগের মতো দাঁড়িয়ে যায়। আসাদ সাহেব বুঝতে পারে এরা সাধারণ কোনো বিড়াল নয়। উনি হাঁটার গতি বাড়িয়ে দেন। এভাবে কিছু দূর হাঁটার পরে উনি পিছনে আর কোনো শব্দ শুনতে পান না। উনি পিছনে তাকিয়ে দেখেন এবার আর সেই বিড়াল দুটো আর দেখা যাচ্ছে না। উনি আবার হাঁটা শুরু করেন। কিছু দূর হাঁটার পর উনি খেয়াল করলেন সামনে থেকে ঘোড়ার মতো কিছু একটা তার দিকে এগিয়ে আসছে। এটা দেখে আসাদ সাহেব রাস্তার উপর দাঁড়িয়ে পড়েন এবং দেখতে পান ওই জিনিসটার শরীর থেকে খুব তীব্র সাদা আলো বের হচ্ছে। উনি একটু ইতস্তত বোধ করতে থাকেন, এটা ডাকাত নয় তো? আবার ডাকাতদের কাছে এত তীব্র আলো থাকা সম্ভব না। এটা ভাবতে ভাবতেই ওই জিনিসটা আসাদ সাহেবের থেকে 50-60 ফুট দূরে দাঁড়িয়ে পড়ে। তখন আসাদ সাহেব দেখেন একটা ঘোড়ায় একজন বয়স্ক ব্যক্তি বসে আছে, উচ্চতা 10 ফুটের উপরে, এবং এই বয়স্ক ব্যক্তি যে পোশাক পরে আছে সেই পোশাক থেকে তীব্র আলো বের হচ্ছে। ওই বয়স্ক ব্যক্তিকে দেখেই আসাদ সাহেব বুঝতে পারেন আর যাই হোক উনি মানুষ নয়। তখন আসাদ সাহেব ওই লোককে ওই ঘোড়া থেকে নামতে নামতেই সালাম দিয়ে দেন। আসাদ সাহেবের সালামের উত্তর দেন ওই বৃদ্ধ, এবং ওই বৃদ্ধ বলে ওঠেন, বাবা তুমি বুঝতে পারছো আমি তোমার মতো মানুষ না? হ্যাঁ বাবা, আমি একজন জিন। আমি ইরাকের বাগদাদে থাকি। আমি বাগদাদের একটা পাহাড়ের অঞ্চলের সর্দার। আমার অনুগত প্রায় 70,000 জিন আছে। তারা আমার নির্দেশ মেনে চলে। আজ আমি একটা সমস্যায় পড়ে তোমার কাছে এসেছি। তুমি আমাকে একটা সাহায্য করতে পারবে? আমার 2 যমজ ছেলে একটি মেয়েকে পছন্দ করছে এবং 2 ছেলেই ওই মেয়ের জন্য পাগল। আমি আমার পরিবার এবং অন্যদের দিয়েও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু 2 ছেলেই কোনোভাবে বুঝতে চাইছে না। ইসলামাবাদের মাদ্রাসার একজন শিক্ষককে এই সমস্যার কথা জানে, কিন্তু সে নিজেও এই সমস্যার সমাধান দিতে পারে নাই। সে আপনার কথা বলে। তার কথা শুনে আপনার খোঁজ নিতে এসে দেখি আপনি এখানে অনেক কঠিন বিচারেরও সহজভাবে সমাধান করছেন, যুক্তিযুক্তভাবে, এবং আপনার নিজের দ্বারা ইনসাফের সাথেই। সেটা দেখে আমি আমার 2 সন্তানকে পাঠাই আপনার বিচার বিশ্লেষণ দেখতে। তারা অনেকটা সময় আপনার বিচার দেখে সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের সবাইকে কথা দিয়েছে আপনি আমার সাথে আমাদের ওখানে গিয়ে সবকিছু শুনে বুঝে এবং দেখে যে সিদ্ধান্ত দেবেন সেটাই আমার সন্তান 2জন মেনে নেবে। আর আপনি জানেন আমরা জিন জাতি ওয়াদা করলে সেটা সর্বোচ্চ দিয়ে রাখার চেষ্টা করি। আপনি আমার সাথে আমাদের ওখানে যাবেন একটা সমস্যার সমাধান করে দিতে, আবার আমি আপনাকে সসম্মানে আপনার বাড়িতে পৌঁছে দেব। এই কথা শোনা মাত্রই আসাদ সাহেব ওই বৃদ্ধের সাথে যেতে অস্বীকৃতি জানায়। ওই বৃদ্ধ অনেক অনুরোধ করেন তাকে সাহায্য করার জন্য। আসাদ সাহেব বলেন, আমি কোনোভাবে আপনাদের জগতে যেতে চাই না। আসাদ সাহেব ওই বৃদ্ধকে অনুরোধ করেন তার রাস্তা ছেড়ে দেওয়ার জন্য। এক পর্যায়ে বৃদ্ধকে পাশ কাটিয়ে আসাদ সাহেব চলে আসেন এবং কোনো সমস্যা ছাড়াই বাড়ি চলে আসেন। এরপরও মাঝে মধ্যে ওই বৃদ্ধ আসতেন আসাদ সাহেবকে তাদের দেশে গিয়ে তার ছেলেদের সমস্যা সমাধান করে দেওয়ার জন্য। আসাদ সাহেব অনেক অনুরোধ করেন তাকে ক্ষমা করার জন্য, সে যেতে পারবে না। যাই হোক, এভাবেই কেটে যায় 3 বছর। সময়টা 1958 সাল। আসাদ সাহেবের একটাই মাত্র ফুফু ছিল, যার বিয়ে হয়েছিল ভারতের কলকাতা শহরের একটি এলাকা গোবিন্দপুরে। ওই ফুফু 1958 সালের দিকে কুষ্টিয়া আসেন। ফুফু এসে আসাদ সাহেবকে সন্ধ্যাবেলায় ডাকেন। আসাদ সাহেব যখন আসেন তখন আসাদ সাহেবের ফুফু বলেন, বাপ তুই তো অনেকদিন আমাদের ওখানে যাসনি, এইবার আমার সাথে তোকে যেতে হবে, কারণ আমাদের বাড়ির পাশের একজন প্রতিবেশীর ছেলে খুবই অসুস্থ। কোনো ডাক্তার এই রোগ ধরতে পারে নাই, আর যত হুজুর কবিরাজ দেখানো হয়েছে কেউই নাকি এই সমস্যার সমাধান করতে পারেনি এবং কোনোভাবেই তাকে সুস্থ করতে পারছে না। আমি অনেক বড় মুখ করে বলে এসেছি আমার ভাইয়ের ছেলে অনেক বড় মাদ্রাসা থেকে কোরআন শিক্ষা নিয়ে এসেছে এবং সেই সব রোগী আল্লাহর ইচ্ছে অনেক ঠিক করেছে, কখনো ব্যর্থ হয় নাই। আসাদ সাহেবের ফুফু অনেক জোরাজোরি করে। এক পর্যায়ে আসাদ সাহেব ফুফুর সাথে যেতে রাজি হন, কিন্তু ফুফুকে বলে সে কিন্তু খুব বেশি দিন ওখানে থাকতে পারবে না। ফুফু বলে ঠিক আছে। 2 দিন পর আসাদ সাহেব তার ফুফুর সাথে ভারতের গোবিন্দপুর যান। তখন ভারত আর বাংলাদেশের মধ্যে যাতায়াত ব্যবস্থা ছিল অনেকটা সহজ। আসাদ সাহেব গিয়ে ফুফুর বাড়িতে ওঠেন, কিন্তু উনি বেশিক্ষণ ফুফুর বাসায় ছিলেন না। বাসায় খাওয়া দাওয়া করে আসাদ সাহেব তার ফুফুর সাথে একটা বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন বাড়ির বারান্দায় কয়েকজন মানুষের জটলা। আসাদ সাহেব মানুষদের পেরিয়ে সামনে গিয়ে দেখেন একটা 20 থেকে 22 বছরের একটা ছেলে শুয়ে আছে। তার শরীরের হাড়গুলো যেন মাংস ভেদ করে সব বেরিয়ে এসেছে। ছেলেটা নড়াচড়া করতে পারে না, শুধু ফ্যাল চোখে তাকিয়ে আছে।
উনি এসে ছেলের কাছে কিছু সময় বসে থাকে। তারপর ছেলের বাপের কাছে গিয়ে জিজ্ঞেস করে ছেলে খাওয়া দাওয়া করতে পারে কিনা। তখন ছেলের বাবা বলে ছেলে খাবার দিলে গিলতে পারে না, মুখ থেকে উগড়ে দেয়, তবে রাতের একটি সময় সে খুব জোরে চিৎকার করে ওঠে। তারপরে সে খুব চিৎকার করে খেতে চায় এবং সে সময় পেট ভরে খাবার খেতে পারে, কিন্তু খাওয়ার কিছু সময় পরেই আবার একটা খুব জোরে চিৎকার করে ওঠে। এরপর আবার সারাদিন পাথরের মতো হয়ে থাকে, শুধু চোখ মেলে তাকিয়ে থাকে। তখন আসাদ সাহেব ওই ছেলের বাপকে জিজ্ঞেস করেন আপনার ছেলের এই অবস্থা কিভাবে হলো। তখন ওই ছেলের বাবা বলে ওঠে তার ছেলের নাম নয়ন, নামটি বলতে পারিনি, আপনাদের বোঝার সুবিধার জন্য এই নামটি বলা হলো। তাদের একটিমাত্র সন্তান, তাকে আমাদের এলাকার একটা মাদ্রাসায় ভর্তি করি। তার মেধা দেখে মাদ্রাসার প্রিন্সিপাল স্যার আমার ছেলেকে ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরের একটি নামকরা মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমার ছেলে ছিল শান্ত প্রকৃতির ও কোনো খেলাধুলা বা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া পছন্দ করত না। পড়াশোনার পাশাপাশি সময়টা কোনো ইসলামিক বই পড়তে খুব পছন্দ করত। পাশাপাশি সে নিজে গজল লিখত এবং আমার ছেলের কণ্ঠ খুব সুন্দর ছিল। সে মাদ্রাসায় কোনো প্রোগ্রাম হলে নিজে ইসলামিক গজল পরিবেশন করত। প্রায় 8 বছর আমার ছেলে ওই মাদ্রাসায় লেখাপড়া করছে, এর মধ্যে কোনো সমস্যা হয়নি, কিংবা কেউ আমার ছেলের নামে কোনো অভিযোগ করেনি। মাস তিনেক আগে আমাদের ছেলের মাদ্রাসা থেকে আমাদের এখানকার মাদ্রাসার প্রিন্সিপালের কাছে চিঠি আসে, আমার ছেলেকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিভাবক সাথে করে যেন আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল উত্তরপ্রদেশের সাহারানপুরে আসে। তো আমাদের এখান থেকে গুছিয়ে যেতে প্রায় 1 সপ্তাহ লেগে যায়। আমি, আমার বড় ভাই এবং মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব ওখানে যাই। এর মধ্যে তো আমরা আর কোনো যোগাযোগ করতে পারি নাই। আমরা ওখানে গিয়ে দেখি ছেলেকে পাওয়া গেছে। ছেলেকে একটা রুমে রাখা হয়েছে। ছেলের পুরো শরীরে ক্ষতের দাগ। ছেলে আমার কোনো কথা বলে না, শুধু রাতের একটা সময় চিৎকার করে খাবার চায় এবং খাবার শেষের কিছু সময় পরে আবার চিৎকার করে নীরব হয়ে যায়। আমরা ওই মাদ্রাসার শিক্ষকদের জিজ্ঞেস করি আমার ছেলে এমন কি করে হলো। তখন ওই মাদ্রাসার একজন শিক্ষক বলেন আমাদের এখান থেকে একটি দল 40 দিনের জন্য তাবলিগে যায় পাহাড়ের পাদদেশে ঘেরা একটি গ্রামে। গ্রামের নাম শাহীনগর। আমরা ওখানে 15 জনের দল পাঠাই এবং আমি নিজে ওই দলের সাথে যাই। সবকিছুই স্বাভাবিক চলছিল। আমরা একটা জিনিস খেয়াল করতাম, দুপুরের নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা ঘুমাতে যেতাম বা বিশ্রাম নিতাম। তখন নয়ন আমাদের সাথে ঘুমাতো না, ও বাইরে যেত, গ্রামের মধ্যে ঘুরে বেড়াতো। আবার কখনো মসজিদের পাশে ওযু করার জন্য একটা পুকুর ছিল, ওখানে বসে থাকতো। আবার কখনো মসজিদের পাশে বাগান ছিল, সেখানে গিয়ে বসে এক মনে গজল গাইতো। আবার কখনো ইসলামিক বই পড়তো। এগুলো আমরা স্বাভাবিকভাবেই নেই, কারণ ও নিরিবিলি থাকতে পছন্দ করত। বই পড়া, গজল গাওয়া এগুলো মাদ্রাসায় করত, এই জন্য আমরা বিষয়টাকে তেমন পাত্তা দেইনি। তবে স্থানীয় যারা ছিল এবং ওই মসজিদের ইমাম সহ তারা বলে আমাদের মসজিদ থেকে 1.5-2 কিলো দূরের পাহাড়ের ওই দিকে যেতে কট্টরভাবে নিষেধ করতেন। বলতেন ওখানে নাকি শয়তানের পূজা করে কিছু লোক, যাদের কোনো ধর্ম নেই। শয়তানের পূজা করাকেই তারা তাদের ধর্ম মনে করে। স্থানীয়রা বলে আমরাও কখনো ওই দিকে যাই নাই, তবে মাঝে মাঝে অদ্ভুত কিছু শব্দ আমরা শুনতে পাই। কথিত আছে ওখানে নাকি 3 ভাই শয়তানের পূজা করে। আমাদের বাপ চাচারা ওখানে যেতে নিষেধ করেছে। তো গ্রামের মানুষের কাছ থেকে এই কথাগুলো শোনার পর আমরা বিষয়টা ছাত্রদের জানাই এবং এই বিষয়ে তাদের খুব জোরালোভাবেই জানানো হয়। এর মধ্যে নয়নের মধ্যে কোনো অস্বাভাবিক কিছু দেখি নাই। সে বাইরে যেত, আবার আসরের নামাজের সময় ঠিক চলে আসতো। যখন 20 দিন পার হয় তখন দেখি ও ফজরের পরে বাইরে যেত এবং সকালে খাবারের আগেই আবার চলে আসতো। আমরা বিষয়টা স্বাভাবিকভাবেই নেই। আমাদের যখন এই গ্রাম থেকে মাদ্রাসায় ফেরত যাওয়ার সময় চলে আসতে সপ্তাহখানেকের মতো বাকি, তখন নয়নের মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করি। মনে হতো কি একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছে। রাতে ঠিক মতো ঘুমাতো না, অস্থির একটা ভাব লক্ষ্য করা যেত। এর মধ্যে আমরা যেদিন ওই গ্রাম থেকে মাদ্রাসায় চলে আসব তার আগের দিন ফজরের নামাজ পড়ে বাইরে বের হয়। তারপর থেকে আমরা আর তাকে খুঁজে পাই না। গ্রামের মানুষ নিয়ে মসজিদের আশেপাশের সব জায়গায় গ্রাম, এমনকি মসজিদের পাশে উজু করার পুকুরটাও জাল ফেলে খোঁজা হয়, কারণ মাঝে মধ্যেই নদীর পাড়ে বসতো। সে সাঁতারও জানত না, এই জন্য তাকে জাল ফেলে খোঁজা হয়, কোনোভাবেই তাকে পাওয়া যায় না। পরে চিন্তা করি সে হয়তো আমাদের দলের কারোর সাথে ঝামেলা করে হয়তো মাদ্রাসা একা একা চলে গেছে। আমরা 40 দিন পর সবাইকে নিয়ে মাদ্রাসা এসে দেখি নয়ন আসে নাই। তখন আমরা বিষয়টা মাদ্রাসার বড় হুজুরকে জানাই। বড় হুজুর বিভিন্ন মাধ্যমে নয়নের খোঁজ পাওয়ার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই নয়নের খোঁজ পাচ্ছিল না। এর মধ্যে আপনাদের চিঠি পাঠানো হয়। 2 দিন আগে হঠাৎ করে মাদ্রাসার অদূরবর্তী একটা নির্জন রাস্তায় রাতে চিৎকারের শব্দ শুনে সেখানকার মানুষ ওই চিৎকারের উৎস ধরে এগিয়ে গিয়ে দেখে ছেলেটি ক্ষতবিক্ষত হয়ে পড়ে আছে। পরে কিছু মানুষ ধরাধরি করে মাদ্রাসা নিয়ে আসে। পরে আমরা চিনতে পারি এটা আমাদের ছাত্র নয়ন। আমাদের হুজুররা সর্বোচ্চ চেষ্টা করেছে সুস্থ করার, কিন্তু কোনোভাবেই ওকে সুস্থ করতে পারেনি।
তারপর আমরা মাদ্রাসা থেকে বাসায় নিয়ে আসি। এখানে অনেক কবিরাজের ওষুধ খাওয়াইছি, কোনো কাজ হয়নি। অনেক ইমাম আলেমকে দেখাইছি ছেলেটাকে যে জেনে ধরেছে কিনা এটাও কেউ নাকি কোনোভাবেই জানতে পারছে না। ছেলেটার শরীরেরও কোনো পরিবর্তন নাই, নিয়ে আসার সময় যেমন ছিল এখনো ঠিক তেমনই আছে। এই কথাগুলো শোনার পর আসাদ সাহেব বুঝতে পারে এখানে আসলে তার কিছু করার নাই, কারণ অনেক বড় বড় আলেম, ইমাম, মাদ্রাসার বড় হুজুর যখন কিছু করতে পারেনি, উনি কতদূর কি করতে পারবেন। যাই হোক, উনি তারপরও সবাইকে দূরে সরে যেতে বলে। তারপর আসাদ সাহেব তার রিচুয়াল শুরু করেন। উনি আগে যেভাবে জিনে ধরা রোগীকে হাজির করতেন সেইভাবেই চেষ্টা করতে থাকেন, কিন্তু কোনোভাবেই জিনকে হাজির করতে পারেন না। উনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। উনি কনফিউজড হয়ে যান আসলে কি নয়নকে জিনে ধরেছে নাকি অন্য সমস্যা। নয়নের আব্বাকে জিজ্ঞেস করেন ভালো কোনো ডাক্তার দেখানো হয়েছে কি। তখন নয়নের বাবা বলে কলকাতার বড় বড় ডাক্তার দেখাইছি কিন্তু কোনো রোগ ধরতে পারে নাই। তখন আসাদ সাহেব তার ফুফুকে বলে আসলে আমার কিছু করার নেই, আমি যতদূর জানি সব চেষ্টা করেছি, কিন্তু মনে হচ্ছে এই রোগের চিকিৎসা আমার দ্বারা হবে না। এই বলে উনি বাড়ি থেকে চলে আসে এবং ফুফুদের বাড়িতে 2 একদিন থেকে নিজের বাড়ি কুষ্টিয়ায় চলে আসে। কিন্তু আসাদ সাহেবের একটা দারুণ কৌতূহল কাজ করে এই ছেলের সাথে আসলে কি ঘটেছে জানার, এবং এই ছেলেটির প্রতি তার একটা মায়াও চলে আসে যে মাদ্রাসার একজন জ্ঞানী ছেলে কিভাবে এমন হয়ে গেল। আবার তার ফুফু অনেক আশা করে নিয়ে গেল, ফুফুর মুখটা রাখতে পারলো না। উনি একটা চিন্তা করে যে আমার সাথে তো মাঝে মাঝে একজন জিনের সর্দার আসে, একটা সাহায্যের জন্য আমি তার কাছ থেকে এ বিষয়ে জানার চেষ্টা করব, আর যদি পারি ওই ছেলের জন্য কিছু একটা করার জন্য জিনের সর্দারকে অনুরোধ করব। আসাদ সাহেব অপেক্ষা করতে থাকে কখন সেই বৃদ্ধ জিন আসবে এবং তিনি এই প্রশ্নগুলো করবেন। এভাবে কিছুদিন চলে যায়, তবে আসাদ সাহেবকে খুব বেশি অপেক্ষা করতে হয়নি। 20 থেকে 25 দিন পর উনি একদিন একটি গ্রাম থেকে বিচার কাজ শেষ করে রাতে ফিরছেন। এই রাস্তার মাঝখানে একটা ব্রিজ পড়ে। উনি ব্রিজে ওঠা মাত্রই দেখেন যে ব্রিজের ওই মাথায় সে বৃদ্ধ জিন দাঁড়িয়ে, তার পোশাক থেকে তীব্র আলো বের হচ্ছে এবং তার পাশেই আগের মতো একটি ঘোড়া দাঁড়িয়ে রয়েছে। আসাদ সাহেব বৃদ্ধ জিনকে দেখেই সালাম দেন। ওই বৃদ্ধ জিন ওই সালামের উত্তর দেন এবং ওই বৃদ্ধ বলে ওঠেন আপনি কি আমার কথা একটু ভেবে দেখেছেন? আমার সন্তানরা শুধু আপনার সিদ্ধান্ত নির্দ্বিধায় মেনে নিতে রাজি হয়েছে। আপনি আমার সাথে চলেন, আপনার কোনো ক্ষতি হবে না, আপনাকে সসম্মানে আবার দিয়ে যাব এবং উপযুক্ত পারিশ্রমিক আপনাকে আমরা দেব। তখন আসাদ সাহেব ওই জিনকে চাচা বলে সম্বোধন করে বলেন চাচা, আমি আপনার সাথে যাব, আমার কোনো পারিশ্রমিক লাগবে না, কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে। তখন ওই বৃদ্ধ জিন বলেন বাবা তুমি বলো তোমার কি করতে হবে, আমাদের জেনেদের সামর্থ্যের মধ্যে হলে অবশ্যই চেষ্টা করব। তখন আসাদ সাহেব বলেন ভারতের কলকাতা শহরের একটি গ্রাম, নাম গোবিন্দপুর। ওখানে নয়ন বলে একটা ছেলে আছে, সে খুবই অসুস্থ, কোনো কবিরাজ ডাক্তার তার রোগ ধরতে পারেনি। সে 2 মাস আগে একটা মসজিদে তাবলিগে গিয়ে হারিয়ে গেছিল। তারপর প্রায় 10-12 দিন পর তার খোঁজ পাওয়া যায়। এই সময়টা সে কোথায় ছিল? আপনি আমাকে এই খোঁজগুলো দেন, আর ওই ছেলেটার আসলে কি হয়েছে এগুলো আমাকে জানান। আমি অবশ্যই আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আমি আপনার সাথে আপনার দেশে যাব এবং চেষ্টা করব সুন্দর একটা সমাধান দেওয়ার। তখন ওই বৃদ্ধ বলে ঠিক আছে বাবা, আমি সর্বোচ্চ চেষ্টা করব, এই তথ্যগুলো জেনে খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা করে জানাবো। এই কথা বলে দুজন দুজনকে বিদায় দিয়ে চলে আসে। আসাদ সাহেব প্রতিটা মুহূর্তে অপেক্ষা করতে থাকে রাতের একটা সময় সে বাড়ির বাইরের রাস্তায় বের হয় যাতে বৃদ্ধ জিন তার সাথে দেখা করতে আসে। এবং সত্যি একদিনের মাথায় বৃদ্ধ জিন সর্দার রাতে তার সামনে চলে আসে। জিন সর্দারকে দেখা মাত্রই সালাম দেন। এবার আসাদ সাহেব জিজ্ঞেস করার আগেই জিন সর্দার বলে ওঠেন কি ঘটেছিল নয়নের সাথে। আমি জিন সর্দারের মতো করে বলছি, আমি যখন আমার অনুগত কিছু জিনকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে বলি তখন তারা ওখানে যায় এবং কোনো তথ্য ছাড়াই ফিরে আসে। তারা বলে যে আমরা আপনাকে নয়ন সম্পর্কে খুব একটা তথ্য দিতে পারবো না, কারণ কোনো এক শয়তান নয়ন যেই দিকে গেছে ওই জায়গাটা এমনভাবে তন্ত্রমন্ত্র দিয়ে বন্দি করে রেখেছে যে সাধারণ জিন ওখানে প্রবেশ করতে পারবে না। আমাদের মধ্যে যারা অনেক শক্তিশালী আপনি তাদেরকে পাঠান। পরে আমি আমার গোষ্ঠীর মধ্যে সবচেয়ে শক্তিশালী 3টে জিন পাঠাই। পরে তারা এসে নয়নের সাথে যা ঘটেছে সেটা আমাকে সম্পূর্ণরূপে বর্ণনা করেন। তখন ওই জিন বলে নয়ন প্রতিদিন দুপুরের খাবারের পর নয়নের পুকুরের পাশে বসে থাকত এবং গজল গাইত। দূর থেকে একটা মেয়ে নয়নকে দেখত এবং তার গজল শুনত। ঘটনাটি বোঝার জন্য ওই মেয়ের নাম দিলাম মোহিনী। ওই মেয়েটাও ছিল সুন্দরী। সেদিন আর বেশিক্ষণ অপেক্ষা না করে ফিরে মসজিদে চলে আসে, কিন্তু মনের ভেতর একটা বিষয় ঘুরপাক খেতে থাকে। ওই পাশে তো আমাদের সবার যাওয়া নিষেধ, তাহলে মেয়েটা এখানে কিভাবে এলো? এই বিষয়টা তার মনের মধ্যে গেঁথে যায়। পরদিন ঠিক একই সময় নয়ন আবার পুকুর পাড়ে আসে এবং অপেক্ষা করতে থাকে
সেই মেয়েটি পুকুরের ওপারে আজকে আবার আসে কিনা। কিছুক্ষণ অপেক্ষা করার পর নয়ন দেখে ঠিক সেই জায়গায় মেয়েটি দাঁড়িয়ে আছে। নয়ন ওই মেয়েটিকে অপলক দুটি চোখে চেয়ে দেখে এবং কিছু সময় পরেই ওই মেয়েটি ইশারা দিয়ে নয়নকে মেয়েটির কাছে আসতে বলে। নয়ন বিষয়টা প্রথমে বুঝতে পারেনি। কিছু সময় পর যখন মেয়েটি আবার ইশারা দিয়ে নয়নকে তার ওখানে আসতে বলে, নয়ন কিছুটা দ্বিধায় পড়ে যায় সে কি করবে। কারণ প্রথমত নয়নদেরকে নিষেধ করা হয়েছে তাদের কেউ যেন পুকুরের ওই পাশে না যায়। দ্বিতীয়ত নয়ন সাঁতার জানে না, তাহলে সে ওই পারে কিভাবে যাবে। আবার নয়নকে যদি ওই দিকে যেতে হয় তাহলে পুকুরের এক পাশের জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যেতে হবে এবং এই ক্ষেত্রে যদি কেউ দেখে ফেলে তাহলে বড় রকমের বিপদে পড়তে পারে। সে কোনো সিদ্ধান্ত নিতে না পারায় মসজিদের পাশে তাদের থাকার জায়গায় চলে আসে। পরদিন নয়ন আবার দুপুরের পর মসজিদের পাশের সেই পুকুরের ধারে যায় এবং সে আশ্চর্য হয়ে যায়, দেখে মেয়েটি আজকে পুকুরের ওপারে নয়, মেয়েটি আজকে পুকুরের এক পাশের জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে এবং সেখান থেকে কিছুটা শব্দ করে নয়নের আকর্ষণ করার চেষ্টা করছে। একপর মেয়েটির সাথে নয়নের চোখাচোখি হয়ে যায় এবং মেয়েটি নয়নকে ইশারা করে তার দিকে আসতে বলে। নয়ন এদিকে ওদিকে তাকিয়ে তার দিকে যায়। মেয়েটিকে কাছ থেকে দেখে নয়ন কিছুটা বিমোহিত হয়ে পড়েন। এত সুন্দর একটা মেয়ে তার সামনে দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে নয়ন মেয়েটিকে বলে ওঠে, তোমার নাম কি? তুমি পুকুরের ওই পাশে কিভাবে থাকো? এই কথা শুনে মেয়েটি বলে, আমার নাম মোহিনী, আমি পাহাড়ের মধ্যে বসবাস করি। তুমি কয়েকদিন আগে সুর করে কিছু একটা গাইতেছিলে, ওটা আমার খুব ভালো লাগছিল, তাই আমি মাঝে মাঝে পুকুরের ওই পাশে লুকিয়ে তোমার কণ্ঠের ওই গজলগুলো শুনতাম। তখন নয়ন বলে, পুকুরের ওই পাশে গ্রামের সবাইকে যেতে নিষেধ করেছে, তাহলে তুমি ওই পাশে কিভাবে থাকো আর তোমার বাড়ি কোথায়? তখন মোহিনী বলে, আমি এবং আমার 3 ভাই এই পাহাড়ের মধ্যে দীর্ঘদিন ধরে বসবাস করি, তুমি সময় হলেই সব জানতে পারবে আমি কে। এভাবে দুজনের মধ্যে কথাবার্তা চলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে একটা প্রেমের সম্পর্ক তৈরি হয়ে যায়। এভাবে লুকিয়ে তারা দেখা করে দীর্ঘদিন চলতে থাকে। একটা সময় অন্যদের সাথে সাথে নয়নেরও আসার সময় হয়ে যাচ্ছিল, কিন্তু নয়ন ওই মেয়েকে এতটাই পছন্দ করে ফেলেছিল যে মেয়েকে ছেড়ে যাওয়া তার জন্য যেন অনেকটাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। কিন্তু নয়ন তার সঙ্গীদের কখনো বুঝতে দেয়নি তার মনের মধ্যে কি চলছিল। তার সবকিছু আগের মতো চলছিল। যেহেতু নয়ন 40 দিনের জন্য এখানে এসেছে, সেহেতু নয়নকে সবার সাথে ফিরে যেতে হবে। কিন্তু নয়ন মোহিনীকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেই পারত না। 35তম দিনে নয়ন মোহিনীকে সব খুলে বলে সে আর মাত্র 5 দিন এখানে আছে। এই কথা শুনে মোহিনীর মন খারাপ হয়ে যায়। তখন নয়ন বলে, তোমার পরিবার সম্পর্কে আমি প্রথম দিন জিজ্ঞেস করেছিলাম, তুমি বললে সময় করে সব বলবে। এতদিন আমি তোমার সম্পর্কে জানতে চাইনি, আর আমাদের দূর থেকে বেশি দেখা হয়েছে, এই জন্য তোমার সম্পর্কে আমাকে সবকিছু বলো। তখন মোহিনী বলে ওঠে, আজ আমি তোমাকে সবকিছুই বলবো, কিন্তু তুমি কথা দাও সবকিছু শুনে আমাকে ছেড়ে যাবে না। তখন নয়ন তাকে আশ্বস্ত করে যত যাই হোক তাকে ছেড়ে যাবে না। তখন মোহিনী বলে তারা 3 ভাই এবং 1 বোন। সে সব ভাইয়ের ছোট বোন। ভাইয়েরা তন্ত্র সাধনা করে। আসলে আমার ভাইয়েরা কোনো ধর্মে বিশ্বাসী না, তারা শয়তানের পুজো করে। আমিও তাদের মতো করে চলি, কিন্তু তোমার কণ্ঠে গজল শোনার পর আমার এতই ভালো লাগছিল যে তোমাকে দেখার ইচ্ছা আমাকে পেয়ে বসে। সত্যি বলতে আমি দূর থেকে অনেক মানুষকে দেখেছি, কাছ থেকে তোমাকে দেখার পর আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এখন তুমি আমার জীবনের সব, তুমি যা বলবে আমি তাই করব। তখন নয়ন এবং মোহিনী পরিকল্পনা করে তারা দুজন এখান থেকে পালিয়ে নয়নদের বাড়ি চলে যাবে এবং সেখানে তারা বিয়ে করবে। কিন্তু এখান থেকে তারা কিভাবে পালাবে? তখন মোহিনী বলে, আমি একটা রাস্তা জানি যেটা দিয়ে খুব গোপনে আমরা এখান থেকে পার হতে পারবো। তখন নয়ন আর মোহিনী পরিকল্পনা করে এখান থেকে তারা খুব ভোরে পুকুরের পাশে দেখা করবে এবং মোহিনী নয়নকে নিয়ে গোপন পথ ধরে পালিয়ে যাবে। যে ভাবা সেই কাজ। পরদিন নয়ন ভোরবেলা চুপিসারে বের হয়ে আসে এবং পুকুরের পাশের জঙ্গলে চলে আসে এবং সে দেখতে পায় মোহিনী তার জন্য অপেক্ষা করছে। এরই মধ্যে দুজন যখন জঙ্গলের ভিতরে প্রবেশ করে তখনই মোহিনী দেখে তার 3 ভাই তাদের সামনে দাঁড়িয়ে। মূলত মোহিনী রাতে বের হওয়ার সময় এক ভাইয়ের ঘুম ভেঙে যায় এবং সে দেখে মোহিনী চুপিসারে জঙ্গলের দিকে যাচ্ছে। তখন সেই ভাই অন্য ভাইদের ডাক দিয়ে বলে মোহিনী বের হয়ে জঙ্গলের দিকে গেছে। তখন তার ভাইরা তাদের সাথে থাকা জিনদের মাধ্যমে খোঁজ করে নয়ন এবং মোহিনী ধরে ফেলে এবং তাদেরকে নিয়ে পাহাড়ের একটা গুহায় নিয়ে যায় এবং সেখানে নয়ন এবং মোহিনীকে অনেক আঘাত করা হয়। এরপর নয়নকে পাহাড়ের গাছের সাথে বেঁধে রাখা হয় এবং মোহিনীকে একটা ঘরের মধ্যে আটকে রাখা হয়। মোহিনী অনেক অনুরোধ করে যেন নয়নকে ছেড়ে দেওয়া হয়, কিন্তু তার ভাইরা তার কোনো কথা শোনে না, নয়নের ওপর অনেক অত্যাচার করে। এটা দেখে মোহিনী সহ্য করতে পারে না। মোহিনী বিষাক্ত একটা গাছের রস পান করে এবং কিছু সময়ের মধ্যেই সে মারা যায়। এদিকে নয়ন
মোহিনী মারা গেছে এটা সে জানে না। নয়নকে তখনও গাছের সাথে আধমরা অবস্থায় বেঁধে রাখা। ওইদিকে যখন তিন ভাই মোহিনীর কাছে যায়, দেখতে পায় মোহিনী বিষাক্ত পাতার রস পান করে মারা গেছে। এটা দেখে তিন ভাই খুব কান্নাকাটি শুরু করে, কারণ তিন ভাই বোনকে খুব ভালোবাসতো। কিন্তু অপরিচিত একটা ছেলের হাত ধরে পালিয়ে যাবে এটা মেনে নিতে না পারায় তারা বোনকে আঘাত করেছিল। কিন্তু তার বোন যেভাবে নিজের জীবন শেষ করে দেবে ভাবতেই পারেনি। তখন ওই তিন ভাই প্রতিজ্ঞা করে, আমরা তিন ভাই একমাত্র বোনকে হারিয়ে যে কষ্ট ভোগ করছি, ওই ছেলের পরিবারকেও সেই কষ্টই দেব। তখন তারা তাদের তন্ত্রমন্ত্র কাজে লাগিয়ে একজন বোবা জিনকে একটা বিষাক্ত সাপের মধ্যে চালান করে দেয় এবং নয়নের পোশাক আর চুল আর রক্ত দিয়ে কালো জাদু করে ওই সাপের মধ্যে চালান করে দেয়। এবং ওই সাপটি একটি গাছের সাথে সোজা করে রাখা হয়েছে এবং সাপের গায়ে 5টি সূচ ফোটানো হয়েছে, 2টি তার পেছনে, 2টি তার সামনের দিকে এবং একটি ওই সাপের গলায়। সাপটিকে একটি গাছের সাথে তন্ত্রমন্ত্র দিয়ে আটকে রাখা হয়েছে। প্রতিদিন একটিবার ওই সাপের গলা থেকে সূচ বের করা হয় এবং সাপকে কিছু খেতে দেওয়া হয়। ঠিক সেই সময় নয়ন মুখ খুলতে পারত এবং তখন সে ক্ষুধার্ত থাকত এবং খাবার খেতে চাইত। মূলত ওই তিন ভাই নয়নকে তিলে তিলে শেষ করতে চায় এবং তার সন্তানের কষ্ট দেখে যেন তার বাপ মা সবাই কষ্ট পায়। এই জন্যই তিন ভাই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় সাপের গলা থেকে সুচটি বের করত এবং সাপকে কিছু খাওয়াতো এবং খাওয়া শেষে আবার গলায় সুচ ফুটিয়ে দিত। মূলত তাকে বোবা জিন দ্বারা কালো জাদু করা হয়েছে। এই জন্য নয়নকে যত কবিরাজ হুজুর জিনের দ্বারা এসে সুস্থ করতে গেছে, কেউই জিন হাজির করতে পারেনি, কারণ ওই যেই সকল জিন বোবা হয় তারা কানেও শোনে না। এই জন্য যত কবিরাজ হুজুর ওই ছেলের শরীরে জিনের আসর আছে কিনা বা জিনের প্রভাবে ছেলেটার শরীর খারাপ হয়ে গেছে কিনা পরীক্ষা করতে গেছে, কোনোবার তারা সফল হতে পারেনি। এবং ওই তিন ভাই কালো জাদুতে অনেক পারদর্শী। তারা খুব কৌশলে একজন শক্তিশালী বোবা জিনকে সাপের মধ্যে প্রবেশ করায় এবং নয়নের শরীর এর কিছু জিনিস দিয়ে খুব শক্তভাবে নয়নকে কালো জাদু করেছে। এই জন্য দুর্বল জিনেরা নয়ন এবং বোবা জিনের বিষয়ে তথ্য সংগ্রহ করতে পারেনি। তখন আসাদ সাহেব জিনের সর্দারকে বলেন, এখন নয়নকে কি কোনোভাবেই ওই কালো জাদু থেকে মুক্ত করা যায় না? তখন জিনের সর্দার বলেন, আমি নয়নকে মুক্ত করার জন্য শক্তিশালী প্রায় 100 জিনকে পাঠিয়েছিলাম এবং তারা ওই সাপটিকে ওই গাছ থেকে নামিয়ে বোবা জিনকে মুক্তি দিয়ে ওই সাপটিকে পুড়িয়ে ফেলেছে। যেহেতু ওই বোবা জিন দ্বারা সাপটিকে কালো জাদু করা হয়েছিল, তাই বোবা জিনটি মুক্ত হওয়ার সাথে সাথে নয়ন কালো জাদু থেকে আস্তে আস্তে মুক্ত হয়ে যাবে। তখন জিনের সর্দার বলেন, এখন যদি আপনি আমাদের সাথে যেতেন, আমার পরিবার আপনার কাছে কৃতজ্ঞ থাকবে। তখন আসাদ সাহেব বলেন, আপনি আজ থেকে 3 দিন পরে যে শুক্রবার আছে, ওই শুক্রবার রাত 12টার সময় আসবেন এবং আমি আপনার সাথে যাব। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আপনাকে আমি যখন বলবো তখন আপনি আমাকে কোনো প্রশ্ন ছাড়াই এই জায়গায় দিয়ে যাবেন। তখন জিনের সর্দার বলেন, আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাকে আমরা সসম্মানে এই জায়গায় পৌঁছে দেব। এই কথা বলে জিনের সর্দার চলে যায়। আসাদ সাহেব বাড়িতে আসেন এবং তার পরিবারকে বলেন, তিনি একটি বিচার করতে সামনে শুক্রবারে যাবেন। বিচারটা আমার কাছের একটা মানুষের, আমাকে যেতে হবে। বিচারটা বাইরের একটা দেশে করতে হবে, এই জন্য আমার আসতে কিছুদিন দেরি হতে পারে। তো আসাদ সাহেবের পরিবার জানে সে অনেক সময় দূর দূরান্তে বিচার করতে যায়, আবার চলে আসে। এই ভেবে পরিবারের লোকজন বলে সাবধানে যেতে এবং তাড়াতাড়ি বিচার শেষ করে চলে আসতে। আসাদ সাহেব পরিবারকে আশ্বস্ত করেন উনি চেষ্টা করবেন তাকে নিয়ে যেন কেউ চিন্তা না করে। এরপরে কাঙ্ক্ষিত সেই শুক্রবার চলে আসে। আসাদ সাহেব রাতে বাড়ি থেকে বের হয় এবং সেই নির্দিষ্ট জায়গায় এসে উপস্থিত হন। উনি আসার অল্প কিছু সময় পর দেখেন আকাশ থেকে 2টি সাদা ঘোড়া আসছে। উনি বুঝতে পারেন ওনাকে নিয়ে যাওয়ার জন্য এই ঘোড়া আসতেছে। যখন ওনার কাছাকাছি ঘোড়া 2টি আসে, তখন উনি একটি ঘোড়ায় সেই জিনের সর্দারকে দেখতে পান। একটি ঘোড়া ফাঁকা। উনি তো জানেন এগুলো সাধারণ কোনো ঘোড়া না। যখনই জিনের সর্দার কাছাকাছি আসেন, তখনই আসাদ সাহেব সালাম দেন। জিনের সর্দার সালামের উত্তর দেন। তখন আসাদ সাহেব বলেন, আমি আপনার সাথে যাওয়ার জন্য প্রস্তুত। তখন জিনের সর্দার বলেন, আসাদ সাহেব আপনি কিছু মনে করবেন না, এই সাদা কাপড়টি আপনি চোখে বেঁধে নেন। আমাদের জিনের দেশে কাউকে নিয়ে যেতে হলে আমাদের এই নিয়মটা মানতে হয় এবং আপনার জন্য একটা পোশাক নিয়ে এসেছি, আপনি এটা পরে নেন। এই পোশাকটি খুবই সম্মানীয় একটি পোশাক। আসাদ সাহেব খুব সহজভাবেই জিনের সর্দারের প্রস্তাবটি মেনে নেন। জিনের সর্দারের দেয়া পোশাকটা পরে নেন এবং কালো কাপড় চোখে বেঁধে নেন। পরার পরে তখন একটা ঘোড়া নিচু হয় এবং সেই ঘোড়ায় উঠে বসেন। এবং ঘোড়ায় ওঠার পর আসাদ সাহেবের মনে হলো ঘোড়ার চারদিকে কোনো কালো কাপড় দিয়ে ঢেকে দেয়া, যাতে আমার কোনো ক্ষতি না হয়। আসাদ সাহেবের মনে হলো কিছু সময় পর ঘোড়াটি একটি জায়গায় থামে এবং জিনের সর্দার আসাদ সাহেবের কাছে এসে চোখের বাঁধন খুলে দেন এবং ঘোড়া থেকে নামিয়ে নেন। আসাদ সাহেব অবাক হয়ে দেখেন সে একটা বিশাল রাজপ্রাসাদের ভিতর দাঁড়িয়ে আছে।
তার সামনে 20 থেকে 25 জন 12 ফিটের মতো লম্বা জিন দাঁড়িয়ে আছে। এর মধ্যে জিনের সর্দার বলে ওঠেন, তোমরা এতক্ষণ যে বিচারকের অপেক্ষায় ছিলে তিনি হলেন সে বিচারক। তখন আসাদ সাহেব সবাইকে সালাম দেন, তারাও সালামের উত্তর দেন। আসাদ সাহেব সবার মধ্যে একজনের দিকে তাকিয়ে অবাক হন। দেখেন 5.5 ফুট লম্বা একজন বৃদ্ধ দাঁড়িয়ে আছে, যাকে জিনের মতো মনে হচ্ছে না, আবার সরাসরি বলতেও পারছেন না। উনি বৃদ্ধের পরিচয় জানার জন্য খুবই আগ্রহী হন, কিন্তু তিনি একটা সময়ের অপেক্ষা করতে থাকেন। জিনের সর্দার আসাদ সাহেবকে সাথে নিয়ে তার পাশের একটি চেয়ারে বসান এবং উপস্থিত সকলের সাথে পরিচয় করিয়ে দেন। যখন ওই 5.5 ফুট বৃদ্ধ লোকের সাথে পরিচয় করিয়ে দেন, তখন আসাদ সাহেব বুঝতে পারেন তিনি একজন মানুষ। এই বৃদ্ধের সম্পর্কে জিনের সর্দার বলেন, ওনার নাম কামরুল ইসলাম। উনি আমাদের কাছে খুবই সম্মানীয় একজন ব্যক্তি। এই রাজ্যের সকল জিন খুবই সম্মান করেন। এরপর আসাদ সাহেবকে একটা রুমে নিয়ে গিয়ে তাকে বিশ্রাম করতে বলেন এবং সেখানে আগে থেকে খাবার দেয়া ছিল সেগুলো খেতে বলেন। বিশ্রাম নেওয়া শেষ হলে দরজায় টোকা দেবেন, কিছু সময় পর আমি এসে আপনাকে মজলিসে নিয়ে যাব। আসাদ সাহেব জিনের সর্দারকে বিদায় জানান। এরপর সে সবকিছু কম বেশি খাওয়া দাওয়া করে। প্রতিটি জিনিসের স্বাদ অন্যরকম লাগে, কিন্তু এর মধ্যে যে মিষ্টিটা খেয়েছেন সেটা মনে হচ্ছে কোনো মানুষের তৈরি। এই বিষয়টা নিয়েও তার কৌতূহল জাগে। যাই হোক, খাওয়া দাওয়া এবং বিশ্রাম শেষ করার পর উনি দরজায় টোকা দেন। টোকা দেওয়ার কিছু সময় পর জিনের সর্দার আসেন এবং ওনাকে বিচারের মজলিসে নিয়ে যাওয়া হয় এবং প্রধান চেয়ারটিতে আসাদ সাহেবকে বসানো হয়। পাশেই একই রকম আরেকটি চেয়ারে জিনের সর্দার বসেন। তখন জিনের সর্দার তার যমজ দুটি ছেলেকে ডাকেন, তাদের সাথে আসাদ সাহেবের সাথে পরিচয় করিয়ে দেন। এরপর জিনের সর্দার বলেন, আমার স্বজাতির একটা মেয়েকে আমার যমজ 2 সন্তান ভালোবাসে। এই ভালোবাসাকে কেন্দ্র করে আমার 2 সন্তান এক ভাই আরেক ভাইয়ের ওপর আক্রমণ করে। তারা কেউ কাউকে সহ্য করতে পারে না, কিন্তু এই মেয়ে তাকে বিয়ে করবে আমি যাকে বলবো। তখন আসাদ সাহেব অনেক চিন্তা ভাবনা করে বলেন, আমার এই সমস্যার সমাধান করতে কিছুদিন সময় লাগবে। আপনি যদি অনুমতি দেন, এই সময়টা আমি আপনাদের রাজ্যটা একটু ঘুরে দেখতে চাই। তখন জিনের সর্দার বলেন, আপনি যেটা ভালো মনে করবেন সেটাই হবে। তখন জিনের সর্দার কামরুল ইসলামকে আসাদ সাহেবের সাথে সময় থাকতে বলেন এবং তাকে সবকিছু ঘুরিয়ে দেখাতে বলেন। সেই সাথে জিনের সর্দার আসাদ সাহেবকে কিছু কথা বলেন, এ রাজ্যে আপনি সবকিছু দেখবেন, কিন্তু আপনার কাছে অনুরোধ থাকবে আপনি কোনো ফুল এবং ফল গাছের পাতা ছিঁড়বেন না, এবং সেই সাথে একটা নদী আছে, সেই নদী স্পর্শ করবেন না। তিনি কামরুল ইসলামকে বলেন যেন সে সবকিছু ঘুরে ঘুরে দেখিয়ে নিয়ে আসে। এরপর জিনের সর্দার চলে যান। ওই বৃদ্ধ কামরুল সাহেব আসাদ সাহেবকে বলেন, আগামীকাল সকালবেলা আপনাকে নিয়ে ঘুরতে যাব। আসাদ সাহেব সম্মতি জানান। পরদিন আসাদ সাহেব কামরুল সাহেবকে নিয়ে নিজের রাজ্য ঘুরতে বের হন। উনি বিশাল বিশাল ফুলের বাগান দেখতে থাকেন, যে ফুল উনি এর আগে কখনো দেখেনি। ওনাকে ফলের বাগানে নিয়ে যাওয়া হয়। উনি সেখানেও অনেক রকমের ফল দেখেন, যেটা পৃথিবীতে আগে কখনো দেখেননি। আসাদ সাহেব বৃদ্ধ কামরুল সাহেবকে জিজ্ঞেস করেন, এই ফল আমি কেন ছেড়ে খেতে পারবো না, এই ফুল কেন ছেড়ে নিতে পারবো না? তখন কামরুল সাহেব আসাদ সাহেবকে বলেন, জিনদের জগতে অনেক নিয়ম আছে যেগুলো তাদের মেনে চলতে হয়। আপনি এই ফুল নিতে পারবেন, এই ফল খেতে পারবেন যদি কোনো জিন আপনাকে গাছ থেকে ছেড়ে দেয়, নয়তোবা আপনি যে গাছের ফুল ছিঁড়বেন সেই গাছ শুকিয়ে মারা যাবে, যে গাছের ফল ছিঁড়বেন সেই ফলের গাছ মারা যাবে। আসাদ সাহেবের কারণ জিজ্ঞেস করলে কামরুল সাহেব জিনের সর্দারকে জিজ্ঞেস করতে বলেন। এরপর উনি জিনের রাজ্য ঘুরতে থাকেন। এক পর্যায়ে ওনার চোখ যায় একটি নদীর দিকে, যেখানে তিনি অদ্ভুত একটা জিনিস দেখতে পান। তিনি দেখতে পান একই নদীর 2 পাশে 2 রকম স্রোত বহমান। এক পাশে সাদা দুধ আর এক পাশে রক্ত, কিন্তু এই রক্ত আর দুধ একসাথে মিশছে না। আসাদ সাহেব এই দৃশ্য দেখে এর কারণ জানার জন্য উদ্গ্রীব হয়ে পড়ে। উনি কামরুল সাহেবকে জিজ্ঞেস করেন এর কারণ কি। তখন কামরুল সাহেব আবারও জিনের সর্দারকে জিজ্ঞেস করতে বলেন। তবে আসাদ সাহেবের কৌতূহল দেখে শুধু এই এতটুকুই বলেন, আজ থেকে প্রায় 400 বছর আগে 2 ভাইয়ের ঘটনাকে কেন্দ্র করে এই নদীর সৃষ্টি হয়েছে। তবে আপনি যদি পুরো ঘটনাটি জানতে চান তাহলে জিনের সর্দারকে জিজ্ঞেস করেন। এরপর ওই দিনের মতো ঘোরাঘুরি করে জিনের মহলে চলে আসেন। এরপর তাকে সেই সব বাগানের ফল এবং অন্যান্য খাবার খেতে দেওয়া হয়। বিশেষ করে এক ধরনের রুটি এবং ভেড়ার মাংস দেওয়া হয়, যেটা আসাদ সাহেবের কাছে অসাধারণ লেগেছিল। এরপর অন্যান্য খাবারের সাথে যখন মিষ্টি খাচ্ছিল তখনও তার মনে হচ্ছিল এই মিষ্টি কোনো মানুষের তৈরি। আসাদ সাহেব তৎক্ষণাৎ কামরুল সাহেবকে প্রশ্ন করেন, আমি এখানে যতগুলো খাবার খেলাম সবগুলোর স্বাদ অন্যরকম, শুধুমাত্র মিষ্টির স্বাদটি মনে হলো কোনো মানুষের তৈরি। তখন কামরুল সাহেব বলেন, আপনি ঠিক বলেছেন, এই মিষ্টিটা আমাদের মতো মানুষের তৈরি করা। তখন আসাদ সাহেব বলেন, এখানে তাহলে আমরা 2 জন ছাড়াও আরেকজন মানুষ আছে? তখন কামরুল সাহেব বলেন, আছে। তখন আসাদ সাহেব কামরুল সাহেবকে সেই ব্যক্তির কাছে নিয়ে যেতে বলেন। কামরুল সাহেব আশ্বস্ত করেন জিনের সর্দারের কাছে অনুমতি নিয়ে আগামীকাল তার সাথে দেখা করাবো।
সকালে আসাদ সাহেবকে বলেন, জিনের সর্দার অনুমতি দিয়েছে, চলেন আপনাকে সেই মিষ্টির কারিগরের কাছে নিয়ে যাই। তারপর দুজন মিলে মিষ্টি তৈরির কারিগরের সাথে দেখা করতে যান। আসাদ সাহেব গিয়ে দেখেন একজন 38 কি 40 বছর হবে এমন একটা লোক মিষ্টি তৈরি করছেন। তখন কামরুল সাহেব আসাদ সাহেবকে বলেন, এ ব্যক্তির নাম আসগর আলী। আসাদ সাহেব আসগর আলীকে সালাম দেন এবং তার সাথে খোশ গল্প শুরু করেন। এক পর্যায়ে আসাদ সাহেব জিজ্ঞেস করেন, আপনি এখানে কিভাবে আসলেন? তখন আসাদ সাহেবকে সব ঘটনা খুলে বলেন। আসগর সাহেবের ভাষায় সে কিভাবে এখানে আসলো এবার সেই কথা বলা শুরু করলো। আজ থেকে প্রায় 3 বছর আগে তিনি এই জিনেদের রাজ্যে এসেছেন। রংপুর জেলায় তার বাড়ি। একসময় মিষ্টি বানাতো এবং সে মিষ্টি দূর দূরান্তের হাটে বিক্রি করত। তার মিষ্টির খুব নাম ডাক ছিল। আর তখনকার দিনে খুব একটা হাটবাজার গ্রামের আশেপাশে বসতো না। হাটবাজার ছিল অনেক দূর দূরান্তে। দেখা যাচ্ছে 3-4টা গ্রামের পর একটা বড় হাট বসে, সেখানে তিনি মিষ্টি বিক্রি করতেন। তিনি এবং তার মা দুজন মিলে মিষ্টি তৈরি করত এবং সেই মিষ্টি দূর দূরান্ত থেকে বিক্রি করত। অনেক সময় সব মিষ্টি বিক্রি হতো না। একদিন সে প্রতিদিনের ন্যায় দূরের একটা হাটে মিষ্টি নিয়ে যায়, কিন্তু সেদিন সারাদিন বৃষ্টি হওয়ায় বেশিরভাগ মিষ্টি অবিকৃত থাকে। তো সেদিন বৃষ্টি হওয়ার কারণে ওনার হাট থেকে বের হতে রাত হয়ে যায়। উনি বাঁশের তৈরি এক ধরনের বাঁকে করে মিষ্টিগুলো বাঁকের 2 পাশে নিয়ে রাস্তা ধরে আসছিল। ওই রাস্তার এক পাশে গাছের জঙ্গল পড়ে। আসার সময় দেখছেন একটা বড় বিড়াল অনেকগুলো বাচ্চা বিড়াল নিয়ে ওই জঙ্গলের পাশের রাস্তা পার হচ্ছে এবং রাস্তা পার হয়ে বিড়ালগুলো দাঁড়িয়ে পড়ে এবং তার দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে এবং বিড়ালগুলোকে দেখে মনে হচ্ছে তারা খুবই ক্ষুধার্ত, পেটে কিছু নাই। তখন তার বিড়ালের উপর মায়া হয় এবং বিড়ালগুলো যেখানে দাঁড়িয়ে আছে ওখানে মিষ্টিগুলোর হাড়ি থেকে পাতার উপরে নামিয়ে দেন এবং উনি আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসেন। সে সময় তিনি আরও একটা কাজ করতেন। তাদের গ্রামে ঢুকতে একটি বটগাছ ছিল। সেই বটগাছের কাছে কবরস্থান ছিল। ওই কবরস্থানের সাথে একজন লোক ছিল যিনি মূলত ওই কবরস্থানটি দেখাশোনা করত। তো যখনই মিষ্টি হাট থেকে ফেরত আসতো তখন মিষ্টি কবরস্থান যে পাহারা দিত তাকে ফ্রিতে দিয়ে যেত এবং তার সাথে কিছুক্ষণ সময় গল্প করে আবার হেঁটে বাসায় আসতেন। এভাবেই তার সাথে ওই বৃদ্ধ লোকের একটি সুসম্পর্ক তৈরি হয়। এভাবেই দিনকাল চলছিল। একদিন উনি এসে ওই বটগাছের তলায় বসে বেশ চিন্তিত বিষণ্ণ ভাব নিয়ে ওই বৃদ্ধ লোকের সাথে কথা বলছিলেন। তখন ওই বৃদ্ধ লোকটি জিজ্ঞেস করে যে, আজকে তোমার কি হয়েছে? তখন এই আজগর চাচা বলে, আমার 2টা কন্যা সন্তান, তার মধ্যে বড় কন্যাটা বিয়ের উপযুক্ত হয়েছে, কিন্তু আমি টাকার অভাবে বিয়ে দিতে পারছি না এবং আমার ঘরবাড়ির অবস্থা খুবই খারাপ। আমার এখান থেকে যা লাভ হয় কোনো রকমে আমি আমার বউ বাচ্চা নিয়ে সংসারটা চালাই, কিন্তু আমার টাকা পয়সা নেই যে ঘরবাড়ি করব। ঘরবাড়ি কিভাবে করব? এটা শুনে বৃদ্ধ কিছুক্ষণ চিন্তা করে। তারপরে বৃদ্ধ বলে, তোমাকে আমি একটি কাজ দেব, তুমি করতে পারবে? তখন ওই লোক বলে যে হ্যাঁ পারবো। তখন বৃদ্ধ বলে, কাজের বিনিময়ে তুমি অনেক টাকা পয়সা পাবে, কিন্তু তোমাকে পরিবার ছেড়ে 5 বছরের জন্য অন্য জায়গায় চলে যেতে হবে এবং এই 5 বছরের মধ্যে তুমি তোমার পরিবারের সাথে কোনো প্রকার সাক্ষাৎ করতে পারবে না। যেহেতু জীবনের পরিবারের জন্য কিছু করতে পারি নাই, তাই ওই বৃদ্ধের কথায় রাজি হয়ে যায়। আমি তাকে বলি যে আমি রাজি, আমাকে কি করতে হবে বলুন। তখন ওই বৃদ্ধ বলে, তুমি তোমার পরিবারকে কিভাবে ম্যানেজ করবা তুমি দেখো। তখন আমি পরিবারের সবাইকে বলি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। বাইরে বলতে আমি ইন্ডিয়ায় আমার এক পরিচিত লোকের সাথে ইন্ডিয়ায় যাচ্ছি। তাদের সাথে ওখানে কিছুদিন কাজ করব। কাজ করলে অনেক টাকা পয়সা পাবো। তারপর সে টাকা পয়সা দিয়ে আমি ঘরবাড়ি করব এবং মেয়েদের ভালো জায়গায় বিয়ে দেব। আমার পরিচিত একজন অল্প দিনে কাজ করে অনেক টাকা পয়সার মালিক হয়েছে। সেই পরিবার আমাকে নিয়ে যেতে রাজি হয়েছে। এক পর্যায়ে পরিবারের লোকজন তাকে ভারতে যেতে দিতে রাজি হয়। সবার কাছ থেকে বিদায় নিয়ে ওই বৃদ্ধ লোকের কাছে আসি। তখন ওই বৃদ্ধ বলে যে, তুমি আজ রাতে পাশের গ্রামে যে নদী আছে সেখানে থাকবা, আমি সময় মতো চলে আসব। আমি ওই বৃদ্ধের কথা মতো রাতে নদীর পাড়ে এসে দাঁড়িয়ে থাকি। মূলত ওই বৃদ্ধ নদীর যে জায়গায় আসতে বলেছে সেখানে কোনো জনমানব নাই। কিছুক্ষণের মধ্যেই সুন্দর একটা নৌকা আসে এবং বলে, ওই বৃদ্ধ পাঠিয়েছে আপনাকে নিয়ে যেতে। আমি বৃদ্ধের নাম শুনে নৌকায় উঠে পড়ি। অপর প্রান্তে যিনি আছেন তখনও তাকে দেখি নাই। এর মধ্যে হঠাৎ করে ওই লোক বলে, আপনি ভয় পাবেন না, নৌকাটি শক্ত করে ধরুন, নৌকাটি এখন পানির তল দিয়ে চলবে। এই কথা বলার পরপরই নৌকাটি পানির নিচে নামতে থাকে। এর মধ্যে আমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলি। জ্ঞান ফিরে আসলে দেখি আমি এখানে। তারপর তারা আমাকে বৃদ্ধের বলা সব কথা খুলে বলেন এবং এর মধ্যে একজন জিন কিছু বাচ্চা নিয়ে এসে বলে, একদিন আপনি আমাদের কোনো কারণ ছাড়াই অনেকগুলো মিষ্টি খাইতে দিয়েছিলেন। আমরা আপনার মিষ্টি খেয়ে খুবই তৃপ্তি পেয়েছিলাম এবং উপকারের মনোভাব দেখে আপনার প্রতি একটা ভালোবাসা কাজ করত। এই জন্য আপনি অনেক সময়ে অবিকৃত মিষ্টি সন্ধ্যার পর ফেরত নিয়ে যেতেন। আমরা আপনার মিষ্টিগুলো অদৃশ্য শক্তি বলে হাড়ি থেকে বের করে খেতাম এবং তার মধ্যে মিষ্টির দাম রেখে আসতাম।
তবে এটা মাঝে মাঝে কিছু সময় করতাম। তখন আমি বুঝতে পারি যে হাড়ির মধ্যে থেকে মিষ্টির বদলে টাকা পয়সা কেন পেতাম। এই ছিল আমার ঘটনা। তবে এখানকার যে সকল জিন রয়েছে তারা প্রত্যেকেই ভালো মনের। আসাদ সাহেব এবং আজগর মিয়ার সাথে কথা বলে আবার কামরুল সাহেবের সাথে রাজপ্রাসাদে ফিরে আসে এবং তিনি কামরুল ইসলামকে জিজ্ঞেস করেন তিনি এখানে কিভাবে এসেছেন। কামরুল সাহেব প্রথমে তার বিষয়ে বলতে রাজি হয় না, কিন্তু আসাদ সাহেবের জোরাজোরিতে এক পর্যায়ে রাজি হয়ে যায়। বলেন, আমি এখানে প্রায় 30 বছরের বেশি সময় রয়েছি। এবার কামরুল সাহেব কিভাবে জিনের জগতে আসলেন সেই ঘটনা তার মতো করে জানব। আমার বয়স তখন 40-এর কিছু বেশি। আমার বাড়ি পাকিস্তানের সিন্ধু নদীর তীরবর্তী একটা গ্রামে। আমি আমার স্ত্রী এবং 2 কন্যাকে নিয়ে সুখের সংসার করতাম। আমি বিভিন্ন কবরস্থান পরিষ্কার করতাম। যেমন ধরুন, একটি কবরস্থান দীর্ঘদিন ধরে পরিষ্কার না করলে ঝোপঝাড় জঙ্গলের মতো হয়ে যায়। আমি মূলত সেই সব ঝোপঝাড় পরিষ্কার করতাম, পাশাপাশি গোরখোদকের কাজ করতাম। এলাকার কোনো মানুষ বা আশেপাশের গ্রামের কেউ মারা গেলেও অনেক সময় আমাকে কবর করার জন্য ডাকতো এবং এসব কাজ করতে আমার কখনো ভয় করতো না। একদিন পাশের গ্রামে একটা কবর খুঁড়তে গিয়ে দেখি মাটির তলায় একটা মোটা লোহার শিকল। আমি যতই খুঁড়তে থাকি লোহার শিকল ততই নিচে পেতে থাকি। একটা সময় আমার মনে হলো এই শিকলের নিচে হয়তো কোনো কিছু আছে। আমি এই কবরটি মাটিতে ঢেকে দেই এবং অন্য আরেক জায়গায় কবর করে সেখানে দাফন করি এবং বাড়ি চলে আসি। এরপর আমার মাথায় একটা চিন্তা ঢুকে যায়, মাটির নিচে এত লোহার শিকল আসলো কোথা থেকে। একটা সময় আমি সিদ্ধান্ত নিই ওই শিকলের শেষ পর্যন্ত দেখতে চাই ওখানে কি আছে। উনি পরদিন ওই গ্রামে আসেন এবং কবরস্থানের কমিটিকে বলেন বিনা পয়সায় তাদের কবরস্থানটি পরিষ্কার করে দেব। কমিটি রাজি হয়ে যায়। আমি বিকালের দিকে কবরস্থান পরিষ্কারের কাজ শুরু করি। আর যেহেতু কবরস্থানটি গ্রাম থেকে দূরে এবং জায়গাটি নির্জন হয়, তেমন একটা মানুষজন আসতো না। সে রাত পর্যন্ত অনেকটা জায়গা পরিষ্কার করার পর যখন আমার মনে হলো এখানে আর কেউ আসার সম্ভাবনা নেই, তখন একটি হারিকেন ধরিয়ে ওই জায়গাটি খুঁড়তে থাকি। প্রায় 15 থেকে 20 ফুট খোঁড়ার পরে আমি একটি লোহার তৈরি ট্যাঙ্ক দেখতে পাই, যেখানে কোনো কিছুর বড় চুল দ্বারা ট্যাঙ্ক এর ওপর বেঁধে রাখা। আমি মাটির ওপরে উঠে লোহার শিকল টান দিয়ে উপরে তুলি এবং সেই ট্যাঙ্কের তালা ভেঙে ফেলি আর চুলগুলো হাত দিয়ে ট্যাঙ্ক থেকে সরিয়ে ফেলি। এরপর ভিতরে দেখি কোনো পশুর চামড়া দিয়ে তৈরি একটা ব্যাগ এবং ব্যাগের মুখটি একটা গাছের শিকড় দিয়ে বেঁধে রাখা। আমি ব্যাগের মুখ থেকে শিকড় খুলে ফেলি এবং তার ভিতরে দেখি ছোট ছোট 22টি কাচের বোতল এবং প্রতিটি বোতলের মুখ ছিপে দিয়ে আটকানো। আমি প্রথমে ভাবছিলাম এখানে মনে হয় কোনো টাকা পয়সা অথবা সোনা দানা কেউ লুকিয়ে রেখেছে, তাই কাচের বোতলগুলো দেখে আমার রাগ হয়ে যায়। আমি প্রতিটি বোতলের মুখ খুলে দূরে দূরে ছুঁড়ে ফেলে দেই। এরপর আবার সেই জায়গাটি মাটি দিয়ে ভরাট করে দেই এবং খুব ভোরবেলা বাড়ি ফিরে আসি। এরপর মাস তিনেক সবকিছু স্বাভাবিক ছিল। এরপর থেকে আমার পরিবারের সাথে খারাপ কিছু ঘটা শুরু হয়। হঠাৎ করে আমার বাড়ির গাছগুলো শুকিয়ে যেতে থাকে। এর কিছুদিন পর বাড়ির পশুগুলো প্রতিদিন একটি করে মারা যেতে থাকে। কিন্তু আমি বিষয়গুলো স্বাভাবিকভাবে নেই। এক পর্যায়ে আমার 2 কন্যা আমবাগান থেকে ফেরার পথে একসাথে অসুস্থ হয়ে পড়ে। তারা বলে এই কঙ্কালগুলো আমাদের মেরে ফেলবে। আমি বিভিন্ন ডাক্তার দেখাই, কেউ কোনো রোগ ধরতে পারে না। এক পর্যায়ে আমার মেয়ে 2টি মারা যায়। এই শোক কাটিয়ে ওঠার আগেই একদিন আমার স্ত্রী অনেকের সাথে নদীতে গোসল করতে যায়, কিন্তু সে ডুব দেওয়ার পর আর ওঠে না। তার সাথে যারা ছিল সবাই খুঁজতে থাকে, কিন্তু তাকে আর পাওয়া যায় না। সবাই আমাকে খবর দেয়। আমি নদীতে সবার সাথে খুঁজতে থাকি, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও স্ত্রীকে পাওয়া যায় না। সেদিন সন্ধ্যা পর্যন্ত খোঁজা হয়। তারপর সবাই সবার মতো চলে আসে। পরদিন সকালে খবর আসে আমার স্ত্রীর লাশ ভেসে উঠেছে। সবাই নদী থেকে লাশ নিয়ে বাড়িতে আসে। আমার স্ত্রীর লাশ দাফন করে আসার সময় রাস্তায় একজন অপরিচিত বৃদ্ধের সাথে দেখা হয়। সে তখন বলে, সামনে তোমার বিপদ হতে পারে, তুমি পাথরের এই পুঁতিটা গলায় পড়ে থাকবা, তাহলে তোমার ইনশাআল্লাহ কোনো ক্ষতি হবে না। আর অচিরেই তোমাকে অনেক কিছুই জানাবো যেগুলো এখন তুমি জানো না। বলে, যত যাই হোক তুমি গলা থেকে এটা খুলবে না। এরপর সেই বৃদ্ধ তার মতো অন্য রাস্তায় চলে যায়। ওই বৃদ্ধ থাকা অবস্থায় আমি শুধু তার কথাই শুনেছি, কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো শক্তি সেই সময় ছিল না। এরপর থেকে আমি প্রতি রাতেই বাড়ির আশেপাশে অনেক ধরনের শব্দ শুনতাম। মনে হতো কোনো বড় জন্তু তার বাড়ির আশেপাশে হেঁটে বেড়াচ্ছে, আর সেই শব্দে ঘরবাড়ি সব কাঁপছে। এরপর মাঝরাতে খুব ভয়ঙ্কর কিছু শব্দ শুনতেন। এভাবে কিছুদিন যাওয়ার পর সে বৃদ্ধ লোকটি রাতে তার বাড়ি আসে এবং আমাকে সব ঘটনা খুলে বলেন কিভাবে তার জীবনে এত কালো অধ্যায় নেমে এসেছে। সেদিন লোহার শিকল টেনে যে ট্যাঙ্ক উপরে তুলে নিয়ে এসেছিলেন এবং ওই যে কাচের বোতলগুলো খুলে দিয়েছিলেন, ওর মধ্যে 22 জন জিন বন্দী ছিল। আপনি সেই বন্দী জিনদের মুক্ত করে দিয়েছিলেন এবং ওই জিনগুলোকে বন্দী করেছিল একজন কাপালিক, যে তন্ত্রমন্ত্র দিয়ে কালো জাদু করে মানুষের ক্ষতি করত। এই 22টা জিন প্রতিবাদ করতে গিয়ে তার কাছে বন্দী হয় এবং সে এগুলোকে বোতল বন্দী করে মাটির নিচে পুঁতে রাখছিল
এবং শিকল দিয়ে বেঁধে কিছু অংশ উপরে রেখেছিল, যাতে সে সহজেই এখান থেকে ভবিষ্যতে অন্য কোথাও সরিয়ে নিতে পারে। আপনি যে এই কাজটি করেছেন 3 মাস পরেই কাপালিক বুঝতে পারে। তারপর তার অনুগত পিশাচ শ্রেণীর জিনগুলোকে দিয়ে প্রথমে আপনার বাড়ির গাছগুলো, পরে আপনার পশুগুলো, এরপর আপনার মেয়ে এবং সবশেষে আপনার স্ত্রীকে হত্যা করেছে। তখন ওই বৃদ্ধ বলে, আপনার মেয়ে দুটি একদিন আমবাগানে যায় কিছু আম কুড়িয়ে আনতে। মেয়ে দুটি যখন এই গাছ ও গাছের নিচে আম খুঁজছিল, তখন 4টি পিশাচ জিন একসাথে কঙ্কালের রূপ নিয়ে গাছ থেকে নেমে আসছিল। এটা দেখে ওই মেয়ে দুটি অনেক ভয় পায়। এই ভয় থেকে আপনার মেয়ে দুটি মারা যায়। আর আপনার স্ত্রী সেদিন নদীতে গোসল করতে যান। উনি যখনই ডুব দেন, তখনই 2টি সাপ পায়ে পেঁচিয়ে নিচের দিকে টানতে থাকে, আর 2টি সাপ তার গলায় পেঁচিয়ে ধরে। আপনার স্ত্রী একটি সাপের গলা খুব শক্তভাবে ধরে, যার কারণে একটি সাপরূপী পিশাচ জিন মারা যায়। এই জন্য আপনার স্ত্রীকে তারা অনেক গভীরে নিয়ে গিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং লাশ উদ্ধার পেতে পরদিন পর্যন্ত দেরি হয়। ওই বৃদ্ধ বলেন, আমরা বুঝতে পারিনি ওই কাপালিক পিশাচ জিনদের দ্বারা আপনার এত বড় ক্ষতি করবে। আপনি আমাদের গোত্রের 22 জন জিনকে মুক্ত করেছেন। এই জন্য আমাদের জিনের সর্দার সহ সবাই আপনার কাছে ঋণী। আমরা গতকাল ওই কাপালিককে হত্যা করেছি। ওই কাপালিক নদীর একটা জায়গায় গোসল করতে নামে এবং ভুলবশত সে তাকে বন্ধ করতে ভুলে যায়। এই সুযোগে এতদিন ছিল সবাই আমাদের গোত্রের শক্তিশালী 40 জন জিন গিয়ে ওই কাপালিককে সিন্ধু নদীর মধ্যেই ডুবিয়ে হত্যা করে এবং তার লাশ ছিন্ন ভিন্ন করে হত্যা করেছে। কিন্তু তার সাথের পিশাচ জিনগুলো পালিয়ে গিয়েছে। তাদেরকে আটক না করা পর্যন্ত আমরা আপনাকে আমাদের জগতে নিয়ে যেতে চাই। পরে পিশাচগুলোকে আটক অথবা হত্যা করা হয়ে গেলে আপনি আবার আপনার পৃথিবীতে চলে আসবেন। আমি ভেবে দেখি দুনিয়ায় আপন বলতে কেউ নেই, তাই ওই বৃদ্ধের সাথে চলে আসি। সেই থেকে এখানে আছি। আর ওই পিশাচগুলোকে হত্যা করেছে, কিন্তু আমি আর দুনিয়ায় ফেরত যাইনি। এদের সাথেই রয়ে গেছি। আসাদ সাহেব তাকে সান্ত্বনা দেন এবং বলেন, আপনি চাইলে আমার সাথে আমার বাড়িতে থাকতে পারেন। তখন তিনি বলেন, আমি বাকিটা জীবন জিনের রাজ্যে থাকতে চাই এবং তাদেরকে বলে রেখেছি আমার মৃত্যু হলে আমার 2 মেয়ের কবরের পাশে যেন তারা দাফন করে আসে। এরপর কামরুল সাহেবকে বিদায় জানিয়ে রুম থেকে বের হয়ে আসে। পরদিন আসাদ সাহেব জিনের সর্দার, তার পরিবার এবং যে মেয়েকে 2 যমজ ভাই ভালোবাসে তাদের পরিবারকেও ডেকে পাঠায়। সেই সাথে আজগর মিষ্টিওয়ালাকে ডেকে পাঠান। সবাই জিনের রাজপ্রাসাদে চলে আসেন এবং জিনের সর্দার আসাদ সাহেবকে অনুমতি দেন বিচার শুরু করার জন্য। আসাদ সাহেব প্রথমেই 2 ভাইকে জিজ্ঞেস করেন তিনি যে রায় দেবেন সেটা মানবে কিনা। 2 ভাই সম্মতি জানায় যে রায় দেবেন সেটা মেনে নেবেন। তিনি মেয়ে এবং মেয়ের পরিবারকে জিজ্ঞেস করেন তার রায় মানবে কিনা। তারাও সম্মতি জানায়। তখন আসাদ সাহেব জিনের সর্দারকে বলেন, আপনার মৃত্যুর পর আপনার পরিবার থেকে কে সর্দার হবে? তখন জিনের সর্দার বলেন, আমি যখন এই রাজ্য চালাতে অক্ষম হব কিংবা আমার মৃত্যু হলে আমার সন্তানদের মধ্যে থেকে একজন হবে যাকে আমার পরিবার যোগ্য মনে করবে। তখন আসাদ সাহেব একটা সুন্দর সমাধান দেন। তিনি জিনের সর্দারকে বলেন, আপনার 2 ছেলে যে মেয়েকে পছন্দ করেন সেই মেয়েকে ডাকতে বলেন। তখন জিনের সর্দার আসাদ সাহেবকে বলেন, ওই মেয়ে আপনার সামনে আসতে চাইতেছে না। ওই মেয়ে পর্দার আড়ালে আছে, আপনি কথা বললে সে কথার উত্তর দেবে। তখন 2 ছেলের উদ্দেশ্যে, আগামীকাল থেকে তোমরা 2 ভাই কেউ ওই মেয়ের দিকে তাকাতে পারবে না। যে প্রথম ওই মেয়েকে দেখবে বা ওই মেয়ে প্রথম তোমাদের মধ্যে যাকে দেখবে তাকে চিরদিনের জন্য ওই মেয়েকে ভুলে যেতে হবে এবং যাকে ওই মেয়ে দেখবে না তার সাথেই ওই মেয়ের বিয়ে দেবেন। আর যে ছেলের সাথে বিয়ে হবে না তাকে আপনি আপনার রাজ্যের পরবর্তী সর্দার করবেন। এবং আজ থেকে আপনি আরেকটি সুন্দরী মেয়ে ঠিক করুন। যখন কোনো ছেলে এই শর্ত ভঙ্গ করবে তার সাথে সেই মেয়েকে বিয়ে দেবেন এবং 2 ভাইয়ের বিয়ে একই দিনে এবং একই সময়ে দেবেন। এরপর আসাদ সাহেব সবার উদ্দেশ্যে বলেন, আপনারা কি আমার বিচার পছন্দ করেছেন? তখন উপস্থিত সবাই এক বাক্যে বলেন যে আপনার বিচার আমাদের পছন্দ হয়েছে। আসাদ সাহেব যমজ 2 ভাই এবং ওই মেয়েকে জিজ্ঞেস করেন, আপনারা কি আমার বিচার পছন্দ করেছেন? তখন 2 ভাই এবং মেয়েটি সম্মতি প্রকাশ করেন। এরপর আসাদ সাহেব বিচার শেষ করে একটা রুমে যান এবং সেখানে 3 জন ব্যক্তিকে ডাকেন, মেয়ের পিতা, জিনের সর্দার এবং কামরুল সাহেবকে। 3 জনকে এক জায়গায় নিয়ে এসে উনি বিচারের সারমর্ম এভাবে বলেন, আগামীকাল থেকে আপনার 2 ছেলে ওই মেয়ে থেকে লুকিয়ে থাকবে, কারণ যে তাকে দেখে ফেলবে সেই ওই মেয়েকে হারাবে। এতে করে আস্তে আস্তে ওদের মন থেকে ওই মেয়েটি দূরে সরে যাবে। পরবর্তীতে যে কোনো এক ভাইয়ের সাথে বিয়ে হলেও অন্য ভাইয়ের সেটা হৃদয়ে আঘাত করবে না এবং এর মধ্যে যদি কোনো ভাইয়ের মধ্যে আপনার এ বিশাল রাজ্য নিয়ে চিন্তাভাবনা আসে তাহলে সে নিজেই ওই মেয়েকে ভুলে যাবে এবং ভবিষ্যতে রাজ্যের দায়িত্ব নেওয়ার জন্য তিলে তিলে নিজেকে প্রস্তুত করবে। আর আপনার মেয়েও যেন একজন ধৈর্যশীল এবং দায়িত্ববান স্বামী পান, সেজন্য আমি আপনার মেয়ের জন্য একটু কঠিন সিদ্ধান্ত দিয়েছি। আর তাদের একসাথে বিয়ের কথা বলেছি এজন্য যাতে একই সাথে 2 জন সংসার শুরু করতে পারে
এবং তাদের সম্পূর্ণ চিন্তাভাবনা যেন একই সাথে নতুন বউ এর ওপর থাকে। এবং আসাদ সাহেব বলেন, যদি আমার বিচার পছন্দ না হয় তাহলে আপনারা আপনাদের মতো করে সিদ্ধান্ত নিতে পারেন। তখন জিনের হুজুর মেয়ের বাবা এবং ওই বৃদ্ধ কামরুল সাহেব বলেন, আপনি বিচার যথাযথভাবেই করেছেন এবং প্রতিটি বিষয়ের যথাযথ ব্যাখ্যা দিয়েছেন। জিনের সর্দার বলেন, আমার মনে হয় এত সুন্দর সমাধান আমরা চাইলেও করতে পারতাম না। তখন আসাদ সাহেব বলেন, এইবার তাহলে আমাকে বিদায় দেন। তখন জিনের সর্দার বলেন, আপনি আমার কাছে যে কোনো কিছু চাইতে পারেন, যদি আমাদের সামর্থ্যের মধ্যে থাকে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা পূরণ করার। তখন আসাদ সাহেব বলেন, আল্লাহ আমাকে অনেক দিয়েছে, আমার আপনাদের কাছে ব্যক্তিগত কিছু চাওয়ার নেই, তবে দুটি জিনিস চাইব, যদি সম্ভব হয় আমাকে দিবেন। প্রথমত, আপনার এখানে আজগর নামে যিনি মিষ্টি বানায় তাকে 5 বছরের পরিপূর্ণ অর্থ দিয়ে বাড়ি পাঠিয়ে দেবেন। হয়তো আপনি তাকে অর্থ দিয়ে সাহায্য করেছেন, কিন্তু পরিবারকে কষ্ট দিচ্ছেন। স্ত্রী কষ্ট পাচ্ছে স্বামীর জন্য, সন্তান কষ্ট পাচ্ছে বাবার জন্য, বাবা মা কষ্ট পাচ্ছে সন্তানের জন্য, যেটা কোনো অর্থের বিনিময়ে পুষিয়ে দেওয়া সম্ভব নয়। এবং দ্বিতীয় হচ্ছে, ওই যে নয়ন নামের যে ছেলেটিকে 3 ভাই মিলে কালো জাদু করেছিল, সেই ছেলেটিকে যেন আবার 3 ভাই কোনোভাবেই ক্ষতি করতে না পারে, সেই বিষয়টা একটু দেখবেন। এই কথা শুনে জিনের বাদশা বলেন, আপনি আসলে বড় মনের একজন মানুষ, আমি আপনার কথাগুলো রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এরপর জিনের সর্দার একটা আংটি উপহার দেন এবং বলেন, যদি কখনো আমাকে আপনার প্রয়োজন হয় আপনি এই আংটিটি যে কোনো একটা পুকুরের মধ্যে ফেলে দেবেন, তাহলে আমি বুঝবো আপনি আমাকে ডাকছেন। এরপর ওই দিন রাতেই ঘোড়ায় করে আসাদ সাহেবকে যেখান থেকে নিয়ে গিয়েছিলেন সেখানেই সেইভাবে নামিয়ে দিয়ে যান। এরপর আসাদ সাহেব ওই রাতেই পথ চলতে চলতে বাড়িতে এসে দেখেন সবাই সবার মতো ঘুমিয়ে গেছে। উনি দরজা নক করেন, একজন দরজা খুলে দেন এবং সে রুমে গিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ঘুম থেকে উঠে জিজ্ঞেস করেন, আজকে কি বার? তখন সে বলে, আজকে বুধবার। আসাদ সাহেব তারিখ জিজ্ঞেস করেন, সে তখন তারিখটা বলে। তখন আসাদ সাহেব বুঝতে পারেন সেখানে সে মাত্র 5 দিন ছিল। এরপর আসাদ সাহেবকে আলমগীর চাচার দাদা জিজ্ঞেস করেছিল, আপনাকে ফুল এবং ফল ছিঁড়তে নিষেধ করেছিল কেন, এবং কেন ফুল ও ফল ছিঁড়লে গাছগুলো মারা যাবে, এবং আপনি যে দুধ আর রক্তের নদী দেখেছিলেন কি কারণে এই নদী সৃষ্টি হয়েছিল, এ বিষয়ে কি কখনো প্রশ্ন করেছিলেন? তখন আসাদ সাহেব বলেছেন, যিনি সর্দার তাকে অনুরোধ করেছিলেন এই বিষয়ে যেন তাকে প্রশ্ন না করি, কারণ এখানে জিনদের নিরাপত্তাজনিত বিষয় লুকিয়ে আছে, যেটা আমি সর্দার হয়ে প্রকাশ করতে পারি না। এরপর আর কখনো এই বিষয়ে প্রশ্ন করি নাই। এরপর অনেক জিন ঘটিত ঘটনার সাথে আসাদ সাহেবকে জিনের সর্দার অনেক সাহায্য করেছিল, আর ওই আংটিটি আসাদ সাহেবের মৃত্যুর পরও তার উত্তরাধিকারদের কাছে রয়ে গেছে। এই ছিল ঘটনা। আসাদ সাহেব 1998 সালের দিকে মারা যান। এই ঘটনাটির সময়কাল 1984 সালের মাঝামাঝি সময়। ঘটনাটি ঘটেছিল চট্টগ্রামের কদমতলীর আশেপাশে কোনো এক স্থানে। বাড়ির নাম সঙ্গত কারণে এবং বাড়ির মালিক নিষেধ করায় আমি বলতে পারছি না বলে দুঃখিত, কারণ সেই বিল্ডিংয়ে এখন অনেক ভাড়াটিয়া থাকেন। বাড়িটি নির্মাণ করা হয় এক গলির শেষ দিকে অনেকখানি জায়গা নিয়ে। বেশ বড়ই বলা যায় সেই বিল্ডিংটিকে। 6 তলা বিশিষ্ট সেই বাড়ির গেট দিয়ে ঢোকার পরেই উপরে ওঠার সিঁড়ি। সিঁড়ির বাম পাশ দিয়ে করিডোরের মতো স্পেস আছে। সেই দিক দিয়ে হেঁটে একটু ভেতরে গেলে ছোট্ট একটু উঠানের মতো জায়গা। ওই উঠোনের পশ্চিম দিকে 2টি ঘর নিয়ে আজকের এই ঘটনা। এই ঘটনাটি শুরু এই বাড়ি নির্মাণের সময় থেকে। বাড়ির যে বর্তমান মালিক আসাদ সাহেব ছদ্মনাম, ওয়ারিশ সূত্রে বাবার একমাত্র ছেলে হওয়ায় সম্পূর্ণ জায়গাটি তিনি নিজেই পেয়ে যান। বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে দেশে এসে নিজেই ব্যবসা শুরু করেন। খুব অল্প সময়ে ব্যবসা ভালো লাভজনক হয়ে ওঠে। এখনও সেই এলাকার 10 জন ধনীর নাম বললে তার নামটি তালিকায় থাকে। বেশ কিছু অর্থ উপার্জন করে তিনি ভাবলেন এত বড় জায়গা ফেলে না রেখে একটি ভবন নির্মাণ করা যাক। তাই দেরি না করে বাবার কাছ থেকে অনুমতি নিয়ে শুরু করে দেন ভবন তৈরির কাজ। তবে তার বাবা কাজ শুরুর আগে ছেলেকে বলেন, আসাদ বাবা, বাড়ি করতে চাও ঠিক আছে, কিন্তু জায়গার পশ্চিম দিকটায় কিছু করো না, ওটা খালি রেখো। চেষ্টা করো তুমি বা তোমার সন্তান সন্ততি কেউ যেন ওইখানে কিছু না করে। আসাদ সাহেব তার বাবাকে কেন পারবে না জিজ্ঞেস করলে তিনি উত্তরে শুধু বললেন, ওই জায়গায় অনেক আগে একটা ঘর ও তার পাশে একটি কবরস্থান ছিল। সেই ঘরে আমার দাদা নাকি কবিরাজির কাজ করতেন, আর কবরস্থানটা যে কাদের সেটা আমি জানি না। আমার বাবা মানে তোমার দাদার কাছে শুনেছি ওইখানে নাকি বেশ কিছু জিনের কবর রয়েছে। তবে সেই কবরস্থানের কারণে আমাদের কখনো কোনো ক্ষতি হয়নি বা ভয়ও পাইনি। তুমি বাড়ি করো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু ওই জায়গাটা খালি রেখো।
ওনার কথানুসারে ওই জায়গায় তখন আর কিছু করা হয়নি। কবরস্থানটি কাদের সেই সম্পর্কে আসাদ সাহেবের বাবা এর বেশি কিছু বলতে পারেননি। পরিবারের কেউ মারা গেলেও কখনো ওইখানে কবর দেওয়ার কথা তিনি বা পরিবারের কেউ শোনেননি। এসব কথার পরে আসাদ সাহেব আর বাবার কথার তখন অবাধ্য হননি। জায়গার সম্মুখ দিকে তিনি কাজ শুরু করে দেন এবং বছর দেড়েকের মধ্যেই বাড়ি ভাড়া দিয়ে দেন। পশ্চিম দিকের পেছনের জায়গাটি তখন খালি রাখেন। 1988 সালের মে মাসে আসাদ সাহেবের বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। মারা যাওয়ার পরে আসাদ সাহেব আর তার বাবাকে দেয়া কথা রাখেননি। একই বছরের শেষ দিকে তিনি পেছনের জায়গায় আবার নতুন বাড়ির কাজ শুরু করে দেন। ভয়াবহ এক অধ্যায়ের সূচনা এখান থেকেই। কনস্ট্রাকশন কর্মীরা জায়গাটি পরিষ্কার করা শুরু করলে প্রথম দিন তেমন কিছু হয়নি, কিন্তু দ্বিতীয় দিনে জায়গা পরিষ্কারের সময় একজন কর্মী সাপের কামড় খেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন। উল্লেখ্য, এলাকাটি শহরের বলতে গেলে মাঝামাঝি। সেখানে কখনো এর আগে কেউ সাপ দেখেনি। এমনকি বিল্ডিং নির্মাণের আগে বাচ্চারা খেলাধুলা করত এখানে, তারাও কোনোদিন আক্রান্ত হননি। যাক সে কথা। সাপের কামড় খাওয়া ব্যক্তির চিৎকার শুনে আশেপাশের কর্মীরা ছুটে আসেন, কিন্তু কামড়ের দাগ দেখলেও তারা কোনো সাপ তখন বা তারপরে খুঁজে পাননি। এভাবেই টুকটাক ঝামেলার মধ্যেই এগোতে থাকে বাড়ি তৈরির কাজ। কখনো মেশিন বন্ধ হয়ে যেত, কখনো এটা ওটা খুঁজে পাওয়া যেত না, কখনো আবার কাজ করতে ছোটখাটো দুর্ঘটনার শিকার হতো কর্মীরা। তার মধ্যে একটি ঘটনা বলতে হয়। নতুন বাড়ির কাজ যখন শেষের দিকে, তখনকার এক রাতের ঘটনা। কন্ট্রাক্টর সাহেব বাড়ির কাজ শেষ হওয়া অবধি সেখানে ছিলেন। রাতের খাওয়া শেষ করে ধূমপান করতে বের হন এবং ধূমপান করতে করতে সবকিছু টর্চ লাইটের আলোতে ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলেন। পশ্চিম দিকে যে জায়গার কথা বলা হয়েছে সেখানে পাশাপাশি দুটি ইউনিট তৈরি হয়েছে। কন্ট্রাক্টর সাহেবের নাম ছিল গিয়াস। তিনি সেই ঘরগুলোর দিকে এগিয়ে আসতেই প্রথম ইউনিটের ঘরের ভেতর থেকে হালকা কথাবার্তার শব্দ শুনতে পান। শব্দ শুনে প্রথমে যে জিনিসটা তার মাথায় আসে সেটা হলো চোর। নিশ্চয়ই সিমেন্ট বা লোহা চুরি করতে এসেছে। এই ভেবে তিনি আস্তে আস্তে সেই ঘরের ভেতরে ঢোকেন। উল্লেখ্য, নতুন বাড়ি তখনও কিন্তু দরজা জানালা লাগানো হয়নি। প্রথম রুম পার হয়ে তিনি যখন দ্বিতীয় রুমে ঢুকতে যাবেন তখন শুনলেন ওই রুম থেকে কেউ বলছে, কন্ট্রাক্টর আসছে, ওর একটু দেখা দেওয়া দরকার। এই কথা শুনে গিয়াস সাহেব তাড়াতাড়ি লাইট জ্বালিয়ে দ্বিতীয় রুমে ঢোকেন চোর ধরার আশায়। কিন্তু যা দেখলেন সেটা সারা জীবনের জন্য তাকে ভয়ঙ্কর এক স্মৃতি হিসেবে বয়ে বেড়াতে হয়। লাইট নিয়ে ঘরে ঢুকেই তিনি দেখেন মেঝেতে হাঁটু মুড়ে পুরুষের পোশাক পরা একটি অবয়ব বসে আছে, কিন্তু তার কোনো মাথা ছিল না এবং তার গলা দিয়ে তখনও টাটকা রক্ত ঝরছে। এটা দেখেই তিনি ভয়ে মারাত্মক চিৎকার দিয়ে জ্ঞান হারান। চিৎকার শুনে অন্যান্য কর্মচারীরা দৌড়ে এসে সেখান থেকে তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে নিয়ে যান। দিন চারেক পরে সুস্থ হয়ে তিনি আসাদ সাহেবের সাথে দেখা করে জানিয়ে দেন যে বাকি কাজ যেন অন্য কাউকে দিয়ে করানো হয়। তিনি আর এই বাড়ির কাজ করবেন না। কাজ বেশি বাকি না থাকায় আসাদ সাহেব এলাকার কিছু রাজমিস্ত্রি দিয়ে বাকি কাজটুকু শেষ করেন এবং বাড়ি ভাড়াও দিয়ে দিতে সক্ষম হন। তবে বাড়ি ভাড়া দেওয়ার সময় আসাদ সাহেব তার ভাড়াটিয়াদের কাছে এসব ঘটনা গোপন রাখেন, পাছে তার বাড়ি যদি ভাড়া না হয়। এই কারণে বাড়ি ভাড়ার ক্ষেত্রে দেখা যায় নিচতলার বাসা দুটি যারাই দেখতে আসেন তারা দেখে চলে যান, পছন্দ করেন, কিন্তু বাসায় ওঠেন না। এভাবে প্রায় 5 মাস পরে নিচতলার প্রথম ফ্ল্যাটে ভাড়াটে আসেন। সেই পরিবারের সদস্য সংখ্যা 4 জন। পরিবারের প্রধান যিনি, তার নাম ছিল লিয়াকত। পেশায় তিনি একজন চাকরিজীবী। তার স্ত্রী গৃহিণী, কন্যা তখন ক্লাস 3-তে পড়ত ও তার বৃদ্ধ পিতা যিনি মাঝে মাঝে এসে থাকতেন। বাড়িতে ওঠার পর শুরুতে তেমন কোনো সমস্যা হয়নি। সবকিছু গোছগাছ করে নিয়ে সুন্দরভাবেই তাদের জীবন কাটছিল। কিন্তু সেটা ছিল খুব অল্প সময়ের জন্য। খুব তাড়াতাড়ি তাদের জীবনে নেমে এলো বিভীষিকা। চাকরির সুবাদে লিয়াকত সাহেবকে প্রায় রাত করে বাড়ি ফিরতে হয়। এমনও দিন যায় তিনি বাড়ি আসতে পারেন না ঠিক মতো। যেদিন থেকে ঘটনার শুরু সেই দিনও তিনি বেশ রাত করে বাড়ি ফেরেন। সময় আনুমানিক রাত 2টা। গেটের ভেতরে ঢুকে তিনি যখন ছোট্ট উঠোনের কাছে আসেন তখন সিঁড়ির পাশে জ্বলতে থাকা বাল্বের আলোতে লক্ষ্য করেন তার ঘরের দরজার কাছে 3টি বাচ্চা খেলা করছে। স্পষ্টভাবে তাদের চেহারা সেই স্বল্প আলোতে দেখা যাচ্ছিল না। হঠাৎ করে তিনি হকচকিয়ে দাঁড়িয়ে যান। ভাবতে থাকেন এত রাতে কোন বাসার ছেলে পেলে খেলা করে। এসব ভাবতে ভাবতে একটু সামনে এগিয়ে এলে তার পায়ের শব্দে বাচ্চাগুলো খেলা বন্ধ করে তার দিকে একসাথে ফিরে তাকান। লিয়াকত সাহেব দেখতে পান সবগুলো বাচ্চার চেহারা আগুনে পোড়া মানুষের মতো এবং তারা সবাই
জিভ বের করে তার দিকে তাকিয়ে আছে। এরূপ অবস্থায় যা হয়, তিনি মারাত্মক ভয় পেয়ে যান। চিৎকার দিতে যাবেন, এমন সময় দেখতে পান বাচ্চাগুলো দৌড়ে বাড়ির পেছনে সরু গলির দিকে চলে গেছে। লিয়াকত সাহেব দেরি না করে তার বাসার দরজায় দ্রুত করাঘাত করেন এবং একটু পরে তার বাবা দরজা খুলে দিলে তিনি ঘরের ভেতর হুমড়ি খেয়ে পড়েন। তার স্ত্রী দ্রুত স্বামীকে একটু পানি এনে দেন। পানি পান শেষে তার বাবা জিজ্ঞেস করলেন কি হয়েছে, তিনি এমন করছেন কেন। লিয়াকত সাহেব সবাই ভয় পাবে ভেবে আর কিছু বললেন না, শুধু বললেন, কাজের প্রেসারে একটু খারাপ লাগছে বাবা, চিন্তা করো না, ঘুমিয়ে যাও, রাত হয়েছে। এ নিয়ে আর কথা হলো না, সবাই ঘুমিয়ে পড়লেন। পরদিন ছিল হরতাল। ওই সময়ে হরতাল অনেক ভয়ানক অরাজকতার দিন ছিল, তাই লিয়াকত সাহেব কাজে যাননি। সকালে উঠে নাস্তা করে বাসার সামনের উঠোনে বসে পত্রিকা পড়ছিলেন। হঠাৎ ওনার চোখ পড়ে গেল বাসার পেছনের সেই সরু গলিটার দিকে। তিনি পত্রিকা হাতে হাঁটতে হাঁটতে সেই দিকে এগিয়ে যান। গিয়ে দেখলেন গলিটা এত সংকীর্ণ যে সেখান থেকে বাচ্চা বা বুড়ো কারোই যাতায়াত বা হাঁটাচলা সম্ভব নয়। এসব ভাবতে ভাবতে তিনি আবার উঠোনে ফিরে আসেন এবং পত্রিকা পড়তে থাকেন। আস্তে আস্তে সময় গড়িয়ে প্রকৃতি তার নিয়ম করে সন্ধ্যার অন্ধকার রূপ ধারণ করে। লিয়াকত সাহেবের প্রচুর ধূমপানের বদ অভ্যাস ছিল। তিনি ঘণ্টাখানেক পর পর বাইরে ধূমপান করতে যেতেন। সেদিনও তিনি ধূমপান করে বাইরে একটু আড্ডা দিয়ে বাসায় ফিরছিলেন। গেট দিয়ে ঢুকেই তিনি তার স্ত্রীর চিৎকার শুনতে পান। দৌড়ে তিনি ঘরের কাছে গিয়ে দেখেন দরজা খুলে তার স্ত্রী, কন্যা, বাবা বাইরে বেরিয়ে আসছেন। চিৎকার শুনে অন্য বাসার প্রতিবেশীরাও বের হয়ে এসেছেন। লিয়াকত সাহেব কাছে এসে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে, কিন্তু তিনি তখন কিছু বলার মতো অবস্থায় ছিলেন না। তার বাবা প্রশ্নের উত্তর দিতে এগিয়ে এলেন। তিনি জানালেন তিনি নাতনিকে নিয়ে সামনের রুমে বসেছিলেন। হঠাৎ তার বৌমা এসে বললেন, বাবা একটু দেখে যান, রান্নাঘরে কেমন যেন একটা শব্দ হচ্ছে, আমার ভয় করছে বাবা। এ কথা শুনে তিনি উঠে রান্নাঘরের দিকে যান। আস্তে আস্তে যেতে যেতে তিনি একটা ভয়ঙ্কর শব্দ শুনছিলেন। মনে হচ্ছিল কেউ বিলাপ করে মরা কান্না কাঁদছে এবং সেই কান্নার স্বরটা অনেকটা মোটা এবং পুরুষালী। তিনি বেশ ভয় পেয়ে পিছিয়ে আসেন এবং এসে সবাইকে নিয়ে ঘরের বাইরে বের হতে যাবেন। এমন সময় লিয়াকত ভাইয়ের স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। এরপরে তারা বাইরে বেরিয়ে আসেন। লিয়াকত সাহেব তার স্ত্রীর কাছে গিয়ে জিজ্ঞেস করেন কি হয়েছে। তার স্ত্রী প্রশ্নের উত্তরে কিছু না বলে তার ডান পায়ের নিচের দিকে ইশারা করেন। লিয়াকত সাহেব দেখলেন ডান পায়ের নিচে ছোট একটি বাচ্চার হাতের ছাপ দেখা যাচ্ছে। জায়গাটি রক্ত জমাট বেঁধে গেছে, শক্ত করে ধরা হয়েছে। পাশের বাসার প্রতিবেশী লিয়াকত সাহেবকে বললেন, ভাই আজকে আপনারা আমাদের বাসায় থাকেন, সকালে দেখি কিছু করা যায় কিনা, কিন্তু আজকে আর ওই বাসায় ঢুকেন না। তখনকার দিনে প্রতিবেশীদের খুব আন্তরিকতা ছিল, যা এই যুগে নেই। লিয়াকত সাহেব না করলেন না। তারা সবাই পাশের বাসায় থাকলেন সেই রাত। পরের দিন সকালে লিয়াকত ভাই সবাইকে নিয়ে ঘরে ফিরে আসেন। এসে দেখেন সবই ঠিক আছে, শুধু রান্নাঘরের জিনিসপত্র সব এদিক সেদিক পড়ে আছে। সব গোছগাছ করে লিয়াকত সাহেব বাড়িওয়ালার সাথে দেখা করতে যান। আসাদ সাহেব সবকিছু শুনে ওনার সামনে সব হেসে উড়িয়ে দিয়ে বলেন, ভাই এগুলা কিছু না, নিচতলার বাসা তো, তাই হয়তো বিড়ালে এসব সমস্যা করছে। তারপরও আপনার মনের শান্তির জন্য আমি একজন হুজুর পাঠাবো, উনি গিয়ে আপনার বাসা বন্ধ করে দিয়ে আসবেন। হাসি মুখে এসব কথা বললেও আসাদ সাহেবের মনে তখন বেশ ভয় কাজ করা শুরু করে। সন্ধ্যার পরে একজন স্থানীয় হুজুরকে নিয়ে আসাদ সাহেব লিয়াকত সাহেবের বাড়িতে যান। হুজুর বেশ কিছুক্ষণ বাসায় দোয়া কালাম পড়ে পানি ছিটিয়ে দেন, একটু মিলাদ মাহফিল করেন এবং মোনাজাত করে রাতের খাবার খেয়ে অল্প কিছু অর্থ নিয়ে বের হয়ে আসেন। ঘটনার ভয়াবহতা সেদিন থেকেই শুরু হয়। রাতের খাবার খেয়ে কিছুটা নির্ভয়ে সবাই শুয়ে পড়েন। রাত কত হবে সঠিক বলা যাবে না, তবে বেশ রাত হয়েছিল তখন। লিয়াকত সাহেবের প্রচণ্ড পানির তৃষ্ণা পায়। তিনি উঠে রান্নাঘরের দিকে হেঁটে যান এবং রান্নাঘরের বাতি জ্বালিয়ে যা দেখেন তার আসলে কোনো ব্যাখ্যা হয় না। তিনি দেখেন তার বৃদ্ধ বাবা রান্নাঘরের মেঝেতে হাঁটু মুড়ে বসে তার মেয়ের মাথার ভেতর থেকে মগজ খুবলে খুবলে খাচ্ছে। উনি ভয়ে চিৎকার দিতে যাবেন, এমন সময় ঘরের ভেতরে শুয়ে থাকা ওনার স্ত্রী চিৎকার দিয়ে ওঠেন। লিয়াকত সাহেব সাহস না হারিয়ে ঘুরে ঘরের ভেতরে দৌড়ে আসেন আর দেখেন ওনার খাটের পাশে দাঁড়িয়ে সিলিং পর্যন্ত লম্বা কালো আলখেল্লা পরিহিত এক অবয়ব খাট ধরে ঝাঁকাচ্ছে। আবছা অন্ধকারে অবয়বটির মুখ এক নজর দেখেছিলেন লিয়াকত সাহেব। সেই মুখ তার চেনা কোনো মানুষ বা প্রাণীর নয়। সেই মুখ দেখে ওনার মনে হয়েছিল আগুনে বা অ্যাসিডে ঝলসে যাওয়া কোনো কুকুরের মুখ, কিন্তু তার চোখের স্থানটি সেলাই করা। এসব দেখে আর সহ্য করতে পারলেন না লিয়াকত সাহেব। তিনি জোরে এক চিৎকার দিয়ে জ্ঞান হারান। তখন সামনের রুম থেকে ওনার বাবা পবিত্র কোরআন শরীফ বুকে নিয়ে দৌড়ে আসেন। উনি দৌড়ে আসতেই অবয়বটি সিলিং ফুঁড়ে
উপরের দিকে মিলিয়ে যায়। এরপরে লিয়াকত সাহেবের বাবা পাশের বাসা থেকে প্রতিবেশীদের ডেকে আনেন। সবাই মিলে ধরাধরি করে লিয়াকত সাহেবকে খাটের উপরে শুয়ে দেন। অনেক রাত হয়ে যাওয়ায় ডাক্তার ডাকতে পারেননি। তখন সকালে ফজরের আজান যখন দিচ্ছিল, তখন লিয়াকত সাহেব ধর্মহর করে নিজেই উঠে যান এবং ওনার বাচ্চাকে এবং স্ত্রীকে দেখে স্বস্তি বোধ করেন। আশ্চর্যের বিষয়, রাতে লম্বা সেই অবয়বটি চলে যাওয়ার পর থেকে তার স্ত্রী বেশ স্বতঃস্ফূর্ত হয়ে যান। এত কিছু হলো তা নিয়ে ওনার বিন্দুমাত্র আগ্রহ দেখা গেল না, বরং তিনি তার স্বামীকে ভয় পাওয়া নিয়ে হাসি তামসা করতে লাগলেন। বিষয়টি লিয়াকত সাহেব এবং তার বাবা দুজনের চোখে একটু কটু লাগে এবং লাগাটি স্বাভাবিক। তখন এটা নিয়ে কথা না বাড়িয়ে লিয়াকত সাহেব সিদ্ধান্ত নেন এই বাসায় আর তিনি থাকবেন না। কিন্তু সিদ্ধান্ত নিলে তো আর হয় না, নতুন একটা বাসা না পাওয়া পর্যন্ত কোথাও যেতে তো পারছেন না। পরদিন তিনি প্রতিবেশীদের পরামর্শে একজন হুজুরের সাথে সকালে দেখা করতে যান, যাকে এলাকার সবাই কালা হুজুর মরহুম নামে চেনেন। এই সকল অতিপ্রাকৃত বিষয় সমাধানে ওনার বেশ নাম ডাক ছিল। তিনি সবকিছু শুনলেন লিয়াকত সাহেবের কাছ থেকে। শুনে তিনি একটি কাচের বোতলে একটু পানি পড়া দিয়ে বললেন, এই পানিটা খাওয়া যাবে না, শুধুমাত্র গোসলের সময় একটু মিশিয়ে গোসল করতে হবে। এ বলে হুজুর বিদায় দেন লিয়াকত সাহেবকে। লিয়াকত সাহেব পানি নিয়ে বাসায় চলে আসেন এবং সবাইকে হুজুরের দেয়া পানি দেখিয়ে তার স্ত্রীকে বললেন, কাল থেকে সবাই গোসলের সময় এই পানি মিশিয়ে নিয়ে গোসল করবে, নাও এটা এক জায়গায় রাখো। এই বলে তিনি যখন পানির বোতল স্ত্রীর হাতে হস্তান্তর করছিলেন, তখন স্ত্রীর হাত ফসকে বোতল মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায়। লিয়াকত সাহেব খুব রেগে গিয়ে স্ত্রীকে একটা থাপ্পড় দেন, কিন্তু এর ফলাফল সম্পর্কে তিনি যদি জানতেন তাহলে হয়তো তা করতেন না। চর খেয়ে তার স্ত্রী মারাত্মক রকম ক্ষেপে ওঠেন এবং মাটিতে পড়ে থাকা কাচের বোতলের টুকরো হাতে নিয়ে স্বামীর উপর ঝাঁপিয়ে পড়েন এবং লিয়াকত সাহেবকে চিৎ করে শুইয়ে ফেলে উপর্যুপরি আঘাত হানেন। প্রায় 4 থেকে 5 বার আঘাত হানার পর আরো আঘাত করতে যাবেন, এমন সময় লিয়াকত সাহেবের বাবা ওনাকে ধরে ফেলেন এবং চিৎকার করে পাশের প্রতিবেশীদের ডাকতে থাকেন। প্রতিবেশীরা দৌড়ে এসে ওনার স্ত্রীকে সামলাতে থাকেন। তখন ওনার স্ত্রী ভয়ঙ্কর পুরুষালী গলায় বলতে থাকে, ছেড়ে দে আমাকে, ও আমার গায়ে হাত দেয়, কত সাহস, ওরে মেরে ফেলবো আমি। তোরা চিনিস আমি কে? আমার নাম শুনলে আমার জাতির কেউ আমার সাথে ঝামেলা করতে আসে না, আর এই বেয়াদব আমার গায়ে হাত দেয়, ছেড়ে দে। এমন ভয়ঙ্কর গলার স্বর শুনে সবাই ভয় পেয়ে যান, কিন্তু ওনাকে ছেড়ে না দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন। প্রতিবেশী পুরুষেরা লিয়াকত সাহেবকে নিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান, কিন্তু আঘাত গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে হয়। ওনাদের ছোট বাচ্চাটি পরিবারের এমন অস্বাভাবিক ঘটনায় সারাদিন খুব কান্নাকাটি করতে থাকেন। সন্ধ্যার পরে ওনার স্ত্রী বেশ স্বাভাবিক হয়ে যান এবং স্বামীর অবস্থার কথা শুনে হাউমাউ করে কাঁদতে থাকেন। তখন সবাই তার বাঁধন খুলে দেন। এর মাঝে প্রতিবেশীদের একজন কালা হুজুরের সাথে দেখা করতে যান, তাকে নিয়ে আসা যায় কিনা তাই, কিন্তু হুজুর ছিলেন না। সকালে পানি পড়ে দিয়ে উনি অন্য এক কাজে বের হয়ে যান। রাতে প্রতিবেশীরা হাসপাতাল থেকে ফিরে আসার পরে লিয়াকত সাহেবের স্ত্রী শ্বশুরকে খুব অনুরোধ করে বলেন, বাবা আপনি একটু হাসপাতালে যান, ওনার কাছেই থাকেন, আমি এখন বেশ সুস্থ আছি। লিয়াকত সাহেবের বাবা প্রতিবেশীদের দায়িত্বে ছেলের বউ এবং নাতনিকে রেখে হাসপাতালে যান। ওই ছিল শেষ দেখা। প্রতিবেশীরা লিয়াকত সাহেবের স্ত্রী ও কন্যাকে নিয়ে তাদের ঘরে আসেন। বেশ স্বাভাবিক আচরণে প্রতিবেশীরাও একটু স্বস্তি বোধ করেন। লিয়াকত সাহেবের স্ত্রী খুব কান্নাকাটি করছিলেন এবং যেটা স্বাভাবিক ছিল ওই সময়টায়। রাত আনুমানিক 10টার দিকে লিয়াকত সাহেবের স্ত্রী প্রতিবেশী যার বাসায় ছিলেন তাকে বলেন, ভাবি আমি লিজাকে নিয়ে একটু ঘরে যাচ্ছি, লিয়াকত কিছু টাকা রেখে গেছে, সেটা নিয়ে আসি। এই সময় কখন লাগে বলা তো যায় না। প্রতিবেশী মহিলা সাথে আসতে চাইলে তিনি মানা করে বলেন, বেশি সময় লাগবে না, খুব দ্রুত চলে আসবেন, তাই সাথে না গেলেও চলবে। এই বলে মেয়েকে নিয়ে তিনি ঘরে যান। 5 মিনিট, 10 মিনিট, 20 মিনিট, এমনকি 30 মিনিট পরেও আসছেন না দেখে প্রতিবেশী মহিলা ওনাদের ঘরের কাছে গিয়ে ডাকাডাকি করেন বেশ কয়েকবার, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আরো কয়েকবার ডাকার পরে উনি ভয় পেয়ে যান, কারণ ভেতর থেকে তখন 5-6 জন পুরুষ মহিলার মিলিত অট্টহাসির শব্দ আসছিল। তিনি দৌড়ে গিয়ে নিজ স্বামীকে জানালে তার স্বামী আশপাশ থেকে আরো কয়েকজন মানুষ নিয়ে লাঠিসোঁটা নিয়ে ঘরের দরজায় কড়া নাড়েন। বেশ কিছুক্ষণ কড়া নাড়ার পরে ভেতর থেকে কেউ একজন বলে ওঠে, আহা, এগুলার জ্বালায় শান্তি নাই। এরপরে আর কিছু শোনা যায়নি। আরো কিছুক্ষণ কড়া নাড়ার পরও খুলছে না দেখে সবাই দরজা ভেঙে ফেলেন। সামনের রুম পার হয়ে ভেতরের বেডরুমে ঢুকে সবাই ভয়ে স্তব্ধ হয়ে সিলিং থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় 2টি লাশ ঝুলছে। লাশ দুটি আর কারো নয়, লিয়াকত সাহেবের স্ত্রী ও তার সন্তানের। তাদের জীব বিভৎসভাবে বের হয়ে আছে, চোখ আক্ষি গোলক থেকে বের হয়ে এসেছে
বাচ্চা মেয়েটার বুকের দিকে চেড়া, সেখান থেকে তখনও রক্ত ঝরছে। উপস্থিত কেউ সহ্য করতে পারেননি এমন হৃদয় বিদারক দৃশ্য। সকলে দ্রুত বের হয়ে যান সেই ঘর থেকে। সে রাতে ওই এলাকা বেশ সরব হয়ে উঠেছিল। পুলিশে খবর দেয়া হলে তারা এসে লাশ নামান। ইতিমধ্যে হাসপাতালে খবর দেয়া হলে অসুস্থ অবস্থায় লিয়াকত সাহেব তার বাবাকে নিয়ে ফজরের আগে চলে আসেন। কান্নায় তারা ভেঙে পড়েন। লিয়াকত সাহেব এত ধাক্কা খান যে তিনি একটু পরপর মোর্চা যাচ্ছিলেন। তার বৃদ্ধ বাবা ছেলেকে সামলে রাখতে পারছিলেন না। পুলিশ লাশ নিয়ে যান, সাথে গ্রেফতার করে নিয়ে যান লিয়াকত সাহেব ও তার বাবাকে। তার বাবাকে ছেড়ে দিলেও লিয়াকত সাহেবের শ্বশুরবাড়ির লোকদের করা মামলায় 2 বছর জেল খাটতে হয় ওনাকে। স্ত্রী কন্যার কবরে মাটি দেওয়াও নসিবে হয়নি ওনার। জেল থেকে বের হয়ে তিনি সর্বপ্রথম যে কাজটি করেন সেটা হলো এক জুমার নামাজের পরে মসজিদ থেকে বের হয়ে জনসমক্ষে তিনি বাড়িওয়ালা আসাদ সাহেবকে জুতো দিয়ে বেধড়ক পেটান। তারপর এই এলাকা ছেড়ে চলে যান, আর ফিরে আসেননি। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী লিয়াকত সাহেবের মেয়েকে প্রথমে গলা টেপে হত্যা করা হয়, তারপর তাকে ঝুলিয়ে তার বুক চিরে হৃৎপিণ্ড বের করে নেওয়া হয়, যার হদিস পুলিশ কোনোদিন করতে পারেনি, সামনেও পারবে কিনা সন্দেহ। আর লিয়াকত সাহেবের স্ত্রীর মৃত্যু গলায় ফাঁস নেওয়ার ফলে হয়েছে, এটা প্রমাণ হয়েছে। ঘটনার সময় লিয়াকত সাহেব এবং তার বাবা হাসপাতালে ছিলেন। এই সত্যতা প্রতিবেশীরা নিশ্চিত করেছিলেন বিধায় লিয়াকত সাহেব 2 বছরে এই মামলা থেকে বের হয়ে আসতে পারেন। ঘটনাটি তৎকালীন বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়। এই ঘটনায় আসাদ সাহেবও বেশ ঝামেলার শিকার হন। তার এই ঘর সহ সম্পূর্ণ বিল্ডিং থেকেই ভাড়াটিয়ারা চলে যেতে শুরু করেন। এলাকার সবাই আসাদ সাহেব ও তার পরিবারের লোকদের এড়িয়ে চলতে শুরু করেন, কারণ প্রতিবেশীদের অনেকেই লিয়াকত সাহেবের পরিবারের সাথে ঘটে যাওয়া এই ঘটনায় অনেক রং মিশিয়ে এলাকায় ছড়িয়ে দেন। এভাবে চলে যায় প্রায় 1.5 বছর। সময় আস্তে আস্তে সব ক্ষতকে সারিয়ে তোলে। ঠিক তেমনি মানুষও আস্তে আস্তে এসব ঘটনা ভুলতে থাকে। এর মাঝে আসাদ সাহেব পশ্চিম দিকের ঘরগুলোকে রং করে টাইলস করে বেশ আকর্ষণীয় করে তোলেন এবং ভাড়া দেওয়ার চেষ্টা করতে থাকেন। লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনাকে তিনি একটি খুনের ঘটনা বলে এলাকায় ছড়াতে থাকেন। আস্তে আস্তে মানুষও তার কথা বিশ্বাস করতে শুরু করে, কারণ লিয়াকত সাহেবের সাথে ঘটে যাওয়া ঘটনা যে সকল প্রতিবেশী প্রত্যক্ষ করেছিলেন তারা সকলে ততদিনে ভয়ে এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে যান। এই সুযোগটাই আসাদ সাহেব কাজে লাগাতে শুরু করেন। আস্তে আস্তে তার ভবনের ঘরগুলো আবার ভাড়া হতে শুরু করে। নতুন ডেকোরেশনের সাথে আসাদ সাহেব বাসা ভাড়াও অনেক কমিয়ে দেন, যার কারণে অল্প কিছুদিন পরে দেখা যায় শুধু পশ্চিম দিকের ওই ঘরটি ছাড়া বাকিগুলো ঠিকঠাক ভাড়া হয়ে যায়। ওই বাসাটি শুরুতেই তিনি ভাড়া দেননি, কারণ ওইখানে কেউ মারা গেছে শুনলে উঠবেন তো না, বরং অন্য বাসাগুলো নিয়েও কথা রটতে পারে এই ভেবে। যাক, সব ফ্ল্যাট ভাড়া হয়ে যাওয়ার প্রায় 2 মাস পরে তিনি বাসা ভাড়া হবে সাইনবোর্ড টানান। অনেকে আসে বাসাটি দেখতে, কিন্তু কারো কাছে বাসার আবহাওয়া ভালো লাগে না, সবাই দেখে চলে যান। এভাবেই কিছুদিন যাওয়ার পরে আসাদ সাহেব ভাবলেন তিনি ব্যাচেলর ভাড়া দিয়ে দেবেন। দিলেনও ঠিক তাই। চিন্তা করার কিছুদিনের মধ্যে 4 জন চাকরিজীবী ব্যাচেলরকে ভাড়া দিয়ে দেন। 4 জনের ভেতরে 3 জন সারাদিন কাজে বাইরে থাকতো, রাতে এসে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তো। কিন্তু তাদের মধ্যে একজন ছিলেন পুলিশ। তার শিফটিং ডিউটির কারণে কখনো দিনে বা কখনো রাতের শিডিউল থাকতো। ঘটনার 2য় অধ্যায়ের সূচনা হয় তার কাছ থেকেই। সঠিক তারিখ বলা এতদিন পরে মুশকিলের ব্যাপার, কিন্তু এতটুকু জানা গেছে তখন গরমকাল ছিল। ওই বাসায় ওঠার প্রায় 2 সপ্তাহ পরের ঘটনা। রাতের ডিউটি শেষ করে সকাল 9টা নাগাদ সেই পুলিশ কনস্টেবল রাকিব বাসায় ফিরে আসেন। গোসল করে তিনি ঘুমোতে চলে যান। উল্লেখ্য, তাদের রান্নাবান্না করার জন্য সকলে বেশ কিছুদিন যাবৎ একজন বুয়া খুঁজছিলেন, কিন্তু তখনও পাননি। এই বাসায় আসলে এলাকার কেউ কাজ করতে চায়নি, তাই নিয়ম করে 4 জন একদিন করে রান্না করে খান। যা ঘুমোতে যাওয়ার পরে ঠিক বলতে পারবেন না কতক্ষণ ঘুমিয়েছেন। হঠাৎ মশলা বাটার শব্দে তার ঘুম ছুটে যায়। তিনি বিছানায় শুয়ে ভাবতে থাকেন, কি মশলা বাটে? তারপর নিজেই উত্তর দেন, হয়তো অন্যান্য সদস্যরা নতুন বুয়া নিয়েছে, সেই কাজ করছে। এটা সেটা ভাবতে ভাবতেই তিনি আবার ঘুমিয়ে পড়েন। ঘুমের ভেতরেই তিনি স্বপ্নে দেখেন তিনি তার বিছানায় শুয়ে আছেন, আর তার খাটের পাশে দাঁড়িয়ে সাদা কাপড় পরা অনেক নারী পুরুষ নিজেদের মধ্যে কথা বলছে। তাকে উঠে বসতে দেখে তারা সকলে কথা থামিয়ে তার দিকে একসাথে ঘুরে তাকায় এবং সবাই একসাথে বলে ওঠে, রাকিব, এখনো ঘুমাচ্ছ? আসো, ভেতরের ঘরে সবাই অপেক্ষা করছে। এটা বলেই তাদের ভেতর থেকে একজন নারী তার হাত ধরে বিছানা থেকে টেনে নামিয়ে ভেতরের রুমে হাত ধরে টেনে নিয়ে যায়। সেই রুমে ঢুকেই রাকিব সাহেব মারাত্মক ভয় পেয়ে যান। তিনি দেখেন ভেতরের রুমের সিলিং থেকে
তার 3 জন রুমমেটের মৃতদেহ ফাঁসি দেওয়া অবস্থায় সিলিং থেকে ঝুলছে। এটা দেখে ঘুমের ভেতরেই তিনি চিৎকার দিয়ে ওঠেন এবং তার ঘুম ভেঙে যায়। রাকিব সাহেব বেশ সাহসী মানুষ ছিলেন। তিনি নিছক স্বপ্ন ভেবে বিছানা থেকে নেমে বাথরুমের দিকে যান, একটু ফ্রেশ হবেন এই ভেবে। বাথরুম এবং রান্নাঘর পাশাপাশি ছিল। বাথরুমে প্রবেশ করে তিনি যখন হাত মুখ ধুচ্ছেন তখন শুনতে পান রান্নাঘরের ভেতরে কারা যেন ফিসফাস করে কথা বলছে। তিনি হাত মুখ ধুয়ে বের হয়ে রান্নাঘরের দিকে উঁকি দিয়ে দেখেন কেউ নেই। এরপরে নিজের জন্য বরাদ্দকৃত খাবার খেয়ে তিনি বাসা থেকে বের হয়ে যান। নিছক মনের ভুল ভেবে এসব টুকটাক বিষয় নিয়ে খুব বেশি কিছু আর ভাবলেন না তিনি। সন্ধ্যায় 2 জন রুমমেট, যাদের নাম যথাক্রমে মুবিন ও সিরাজ, কাজ থেকে ফিরে আসেন। তারা 2 জন একই কোম্পানিতে কাজ করেন। তারা কাজ থেকে ফিরে আসার পর রাকিব সাহেব তাদেরকে জিজ্ঞাসা করেন তারা রান্নার জন্য কোনো বুয়া নিয়োগ দিয়েছেন কিনা। উত্তরে মুবিন সাহেব বললেন, না ভাই, এখনো পাইনি। আজ সকালে আমি রান্না করে গিয়েছি। কেন ভাই, আপনার খাবারে কি কম পড়েছে নাকি? রাকিব সাহেব বলেন, না ভাই, তা না। আজ সকালে সে ঘুমানোর পরে আমি রান্নাঘরে মশলা বাটার শব্দ শুনেছি, তাই জিজ্ঞেস করলাম। হয়তো আমার মনের ভুল। যাক, বাদ দেন, আমি কাজে যাচ্ছি, আপনারা থাকেন। এই বলে রাকিব সাহেব উঠে তৈরি হয়ে কাজে চলে যান। স্বপ্নের ব্যাপারটা তিনি আর কাউকে জানালেন না। চতুর্থ সদস্য নাম সিফাত সাহেব। তিনি কাজ থেকে ফিরে আসলে 3 জনে মিলে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ তাস খেলে শুয়ে পড়েন। 4 জনের মধ্যে সামনের রুমে সিফাত সাহেব রাকিব সাহেবের সাথে শেয়ার করে থাকেন, বাকি 2 জন ভেতরের রুমে শেয়ার করে থাকেন। রাকিব সাহেব না থাকলে তিনি একাই থাকেন সামনের রুমে। উল্লেখ্য, সবার খাট আলাদা। সেদিন রাতের কথা। সিফাত সাহেবের খুব পানির তৃষ্ণা পায়। তিনি ঘুম থেকে উঠে পানি পান করার উদ্দেশ্যে খাটের উপরে উঠে বসেন। তার মাথার পাশে রাখা জগ থেকে পানি ঢেলে পান করার পর শুয়ে পড়বেন। আবার এমন সময় পাশের বেডে তার চোখ পড়ে। তিনি দেখেন কাঁথা মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। সিফাত সাহেব একজন আরেকজনের বেড ব্যবহার করবে এই জিনিস পছন্দ করেন না, তাই তিনি আবছা অন্ধকারে কে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন না বলে রুমের অন্য পাশে থাকা লাইটের সুইচ অন করতে উঠে পড়েন। বিছানা থেকে নেমে লাইটের কাছে গেছেন। এমন সময় ওই পাশের খাট থেকে কর্কশ কণ্ঠে কে যেন ওনাকে বলে উঠল, বাতি জ্বালিস না, ভয় পাবি। উনি এটা শুনে ঘুরে ওই খাটের দিকে মুখ ঘুরিয়ে তাকিয়ে দেখেন ওইখানে কেউ নেই, কিন্তু আবছা অন্ধকারে দেখতে পান তার খাটের ওপর কাঁথা মুড়ি দিয়ে কে জানি দাঁড়িয়ে আছে। তিনি ভয়ে দ্রুত লাইটের সুইচ অন করে আবার ঘুরে তাকিয়ে দেখেন খাটে কেউ নেই। রুমের 2 জন তাদের জায়গায় আছে কিনা চেক না করেই তিনি ধরে নেন তারা হয়তো ওনার সাথে মজা করছেন। এই ভেবে তিনি নিজের খাটের কাছে গিয়ে নিচু হয়ে খাটের নিচের দিকটা দেখতে যান। এমন সময় ঘটে এক অসম্ভব ঘটনা। তিনি নিচু হতেই কে যেন লাইটের সুইচ অফ করে দেয়। সাথে সাথে ওনার মনে হয় 4 থেকে 5 জন লোক ওনাকে পেছন থেকে ঘিরে ফেলে। উনি মাথা উঠিয়ে দেখতে যাবেন, এমন সময় একজন ওনার চুল ধরে মাটি থেকে 2 ফুট উপরে তুলে ফেলে। বাকিরা ওনাকে আক্রোশ নিয়ে খুব মারধর করতে থাকে। উনি মার খাচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার মুখ থেকে কোনো শব্দ বেরোচ্ছিল না, কারণ লোমশ একটি হাত ওনার মুখ চেপে ধরেছিল। এভাবে মারতে থাকার সময় হুটোপুটিতে ওনার পায়ে লেগে ওনার মাথার কাছের জগটি শব্দ করে ফ্লোরে পড়ে যায়। এই শব্দটুকুই সেদিন তার জীবন বাঁচায়। শব্দ শুনে অপর রুমে ঘুমিয়ে থাকা মুবিন এবং সিরাজ সাহেবের ঘুম ভেঙে যায়। তারা উঠে নিজেদের রুমের বাতি জ্বেলে দৌড়ে এই রুমের মুখে এসে এই ভয়ানক দৃশ্য দেখতে পান। ভেতরের রুম থেকে আসা স্বল্প আলোতে তাদের চেহারা দেখা যাচ্ছিল না বটে, কিন্তু এটা বোঝা যাচ্ছিল তারা এখন মার বন্ধ করে মাথা ঘুরে ওনাদের দিকে তাকিয়েছেন। সিরাজ সাহেব ভয়ে প্রথমে চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকারের শব্দে বা যে কারণে হোক অবয়বগুলো সিফাত সাহেবকে ছেড়ে দিয়ে শূন্যে ভাসতে ভাসতে ঘরের সিলিং ফুড়ে উপরে চলে যায়। ততক্ষণে মারাত্মক ভয়ে মার খেয়ে সিফাত সাহেব অজ্ঞান হয়ে যান। সিরাজ সাহেব ও মুবিন সাহেব দৌড়ে ওনার কাছে আসেন এবং দ্রুত দরজা খুলে ওনাকে নিয়ে বাইরে বেরিয়ে যান। ওনাদের চিৎকার চেঁচামেচিতে আশেপাশে মানুষজন বের হয়ে আসেন। আগের কোনো ভাড়াটিয়া নিচতলায় তখন আর ছিল না। তখনকার সময় ব্যাচেলরদের সাথে খুব বেশি আন্তরিক কেউ ছিলেন না, তাই অল্প স্বল্প কথা জিজ্ঞেস করে যে যার বাসায় চলে যান। ঘর তালা দিয়ে সিফাত সাহেবকে নিয়ে স্থানীয় একটি হাসপাতালে চলে যান। আর তেমন কিছু হয়নি। আনুমানিক সকাল 9টায় রাকিব সাহেব কাজ থেকে ফিরে আসেন। এসে আশেপাশের মানুষের কাছে সিফাত সাহেবের কথা জানতে পেরে বেশ অবাক হন। যদিও আশেপাশের মানুষ কি হয়েছে বলতে পারেননি, তবে রাকিব সাহেবকে বলেছেন তারা হয়তো নেশা করে উল্টাপাল্টা কিছু বলছে। রাকিব সাহেব তার রুমমেটদের চেনেন, তাই ওনাদের কথায় কান না দিয়ে নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে ঘরে প্রবেশ করে গোসলের উদ্দেশ্যে বাথরুমে যান। বাথরুমের কল ছেড়ে বের হয়ে আসেন, কারণ রান্নার জোগাড়ে আজ কেউ নেই। আজ নিজের রান্না করে খেতে হবে। রান্নাঘর এবং বাথরুম পাশাপাশি।
রান্নাঘরে এসে কি আছে দেখছিলেন, এমন সময় মনে হলো বাথরুমের পানির শব্দ তিনি পাচ্ছেন না। উঠে বাথরুমে গিয়ে দেখেন কল বন্ধ করা। মনের ভুলে বন্ধ করে দিয়েছেন ভেবে আবার কল চালু করে বের হয়ে আসেন। এবার তিনি স্পষ্ট শুনতে পান কেউ কল ঘুরিয়ে বন্ধ করে দিচ্ছে। সাথে সাথে উঠে বাথরুমে উকে দিয়ে কিছুই দেখতে পাননি, শুধু কল বন্ধ পেয়েছেন। এবার পানির কল ছেড়ে পেছন ঘুরতেই দেখতে পান সাদা আলখেল্লা পোড়া মুখ নিয়ে লম্বটি অবয়ব তার সামনে দাঁড়িয়ে। অবয়বটি তাকে ভয়ঙ্কর কর্কশ গলায় বলে ওঠে, আমাদের কবরের ওপর কেউ থাকতে পারবে না। এটা বলেই প্রচণ্ড জোরে একটি থাপ্পড় দিয়ে উপরের দিকে উঠে মিলিয়ে যায়। মারাত্মক ব্যথায় কোকাতে কোকাতে তিনি বাথরুম থেকে বের হয়ে দৌড়ে ঘর থেকে বের হয়ে যান। বাইরে এসে নিজের কানে হাত দিয়ে দেখেন কান দিয়ে রক্ত পড়ছে। দেরি না করে তাড়াতাড়ি কোনো মতে ঘরের তালা দিয়ে ডাক্তারের কাছে ছুটে যান, কিন্তু স্থানীয় ডাক্তার কিছু করতে না পারায় আবার পাশের এক হাসপাতালে যেতে হয় তাকে। পরীক্ষা নিরীক্ষা শেষে ডাক্তার জানান তার কানের পর্দায় বেশ আঘাত লেগেছে, সাবধান থাকতে হবে এখন থেকে ইত্যাদি ওষুধ দিয়ে দেন তারা। ওষুধ নিয়ে বের হয়ে আসছেন এমন সময় সিরাজ সাহেবকে হাসপাতালের নিচে দেখতে পান। রাকিব সাহেব সব খুলে বলেন তাকে, তিনিও রাতের ঘটনা খুলে বলেন রাকিব সাহেবকে। এরপরে তারা দুজন হাসপাতালে অবস্থানরত আরেক সদস্য মুবিন সাহেবকে সাথে নিয়ে ফিরে আসেন বাসায়। তবে নিজেদের বাসায় না গিয়ে তারা বাড়িওয়ালার বাসায় যান। বাড়িওয়ালাকে চেপে ধরতেই তিনি আস্তে আস্তে সবকিছু বলেন। তার বাবার বলা কথা, ওই বাসা মা মেয়ে রহস্যময় মৃত্যুর কথা সবকিছু বলেন। এসব কথা তাদের কাছে গোপন করায় রাকিব সাহেবের মাথা গরম হয়ে যায়। তিনি আসাদ সাহেবকে সজোরে একটি চড় দিয়ে সবাইকে নিয়ে বের হয়ে আসেন। আরো কিছু লোকজন সাথে নিয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিস নিয়ে সেদিন সন্ধ্যায় বাসা ছেড়ে দেন। কিছুদিন পরে এসে যার যার জিনিস নিয়ে অন্যত্র চলে যান। এরপরে আর ওই বাসাটি আসাদ সাহেব ভাড়া দিতে পারেননি। যারা এই বাসা দেখতে আসে তারা সকলেই স্বপ্নে উল্টাপাল্টা জিনিস দেখেন, পরে আর ওঠেন না। এভাবে বাসা দেখতে আসে কিন্তু ভাড়া হচ্ছে না দেখে আসাদ সাহেব ওই বাসাটি আর ভাড়া দেবেন না বলে মনস্থির করেন। বর্তমানে বাসাটি স্টোর রুম হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখনো রাতে ওই বাসার পাশের বাসায় যারা থাকেন তারা মাঝে মাঝে চিৎকার করে কান্নার শব্দ পান। ভেতরে অনুষ্ঠান হচ্ছে এমন রান্নাবান্নার শব্দ পান। মাঝে মাঝে শুনতে পান নুপুর পরে কারা যেন নৃত্য করছে ইত্যাদি। তবে এই সবকিছু শোনা যায় গভীর রাতে। হয়তো কোনোদিন আমরা জানতে পারবো সেই বাসার লুক্কায়িত রহস্য, হয়তো কোনোদিন পারবো না। তবে আমি মনে করি কিছু রহস্য গোপন থাকাই ভালো। সব রহস্যের সমাধান হয়ে গেলে রহস্য বলতে তো আর কিছু থাকবে না।